একটা নীল জ্যোৎস্না রাতে। চতুর্থ পর্ব। লেখনীতে ইনা আরোজ। আয়াত বসে আছে বারান্দায়। তাদের বিয়ে হয়েছে আজ 15 দিন। এই বারান্দাটা তাদের রুমের সাথেই অ্যাডজাস্ট করা। বারান্দার একপাশে একটা 2 সিটের সোফা রাখা। তার সামনে এক কর্নারে একটা বেতের দোলনা। আয়াত সোফায় বসে আছে। বারান্দায় তেমন কোন গাছ নেই, শুধু একটা ক্যাকটাস ছাড়া। ইলাফ বলেছিল এগুলা নাকি তার খুব শখের। পৃথিবীতে হাজারো রকমের গাছ থাকতে ক্যাকটাস কি করে কারো শখের গাছ হয় সেটাই বুঝে পায় না আয়াত। বারান্দা থেকে বাহিরে তাকালে যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। জায়গাটা লোকালয় থেকে একদম বাইরে। মানুষের বসবাস নেই বললেই চলে। এরকম একটা নির্জন পরিবেশে ইলাফ কেন বাড়িটা বানিয়েছে জানা নেই আয়াতের। ইলাফকে জিজ্ঞেস করেছিল আর সে বলেছে বাড়িটা সে নিজের অবসর সময় কাটানোর জন্য বানিয়েছিল। যখন তার মন খারাপ থাকতো তখনই সে এই বাড়িতে চলে আসতো। আর তাছাড়া ইলাফ লোক সমাগম খুব বেশি একটা পছন্দ করে না। এমনকি আয়াত ছাড়া কারো সাথে ঠিকভাবে কথাও বলে না। কেউ কিছু জিজ্ঞেস করলে ইচ্ছে হলে উত্তর দেয়, না হলে চুপ করে থাকে। ইলাফের এমন অদ্ভুত আচরণ আয়াতের বোধগম্য হয় না। পরিবারের মধ্যে বড় হওয়া ছেলে মেয়েরা কিভাবে এতটা একাকিত্ব অনুভব করতে পারে। আয়াতেরও ছোট পরিবার, কিন্তু আয়াতের তো কখনো মনে হয়নি সে একা। আয়াত এতদিনে একটা কথা তো বুঝে গিয়েছে যে ইলাফ তাকে নিয়ে অনেক পসেসিভ। সে কখন কি করবে, কোথায় যাবে, কি খাবে, কি পরবে, সব ইলাফের ইচ্ছে মতো হতে হবে। আয়াতের মাঝে মাঝে ভীষণ ভালো লাগে ইলাফের এসব কাণ্ডে। আবার মাঝে মাঝে কিছুটা বিরক্ত হয়। এতটা ওভার কিছু করাটাও ভালো না। কিন্তু আয়াত কিছু বলে না। চুপচাপ সব মেনে নেয়। সেভাবে ইলাফ হয়তো নিজের একাকী জীবনে আয়াতকে পেয়েছে, তাই কোন ভাবে তাকে হারাতে চায় না। এর ফলস্বরূপ তার সাথে এমন ব্যবহার করে। কি এত ভাবছো আয়াত জান? ইলাফের কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে আয়াত। ইলাফ প্রফুল্ল হাসি নিয়ে তাকিয়ে আছে আয়াতের মুখের পানে। হাতে দুটো কফি মগ। একটা মগ আয়াতের দিকে এগিয়ে দিতেই আয়াত হেসে মগটা হাতে নেয়। ইলাফও হেসে আয়াতের পাশে বসে পড়ে। কি ভাবছিলে বললে না তো আয়াত জান? বসতে বসতে বলে উঠে ইলাফ। আয়াত কফিতে চুমুক দিয়ে বলে উঠে, দারুণ বানিয়েছেন কফিটা ইলাফ। তৎক্ষণাৎ ইলাফের চেহারার কাঠামো পরিবর্তন হয়ে যায়। উৎফুল্ল হাসিটা মিলিয়ে গিয়ে চেহারায় ভর করে গম্ভীরতা। নীল মণিজোড়া দিয়ে গভীরভাবে তাকায় আয়াতের চোখে। এরপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার কথা কেউ ইগনোর করবে সেটা আমি পছন্দ করি না আয়াত জান। ইলাফের কাণ্ডে আয়াত কিছুটা ভড়কে যায়। মনে মনে ভাবে, যাক বাবা, এক্ষুনি হাসছিল, এখন আবার কি হলো। ইলাফ এখনো প্রশ্নার্থক চাহনি নিয়ে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত আস্তে করে বলে, কিছু ভাবছিলাম না, এমনি বসেছিলাম। মিথ্যে কথা বলো না আয়াত জান। ইলাফের এরকম গমগমে স্বরে আয়াত কিছুটা কেঁপে ওঠে। ইলাফ আবার বলে ওঠে, বলো আয়াত জান যে তুমি আমার কথা ভাবছিলে। ইলাফ মজা করছে কিনা সেটা দেখার জন্য আয়াত কয়েক পল তাকিয়ে থাকে। কিন্তু আয়াতকে অবাক করে দিয়ে ইলাফ ঠায় বসে থাকে। না, সে মজা করছে না। সিরিয়াস ভাবেই বলছে। তার চেহারার কাঠিন্যতা সেটাই প্রকাশ করছে। ইলাফ আবার বলে উঠে, বলো আয়াত জান, কার কথা ভাবছিলে তুমি? আয়াত ক্ষীণ স্বরে উত্তর দেয়, আপনার কথাই ভাবছিলাম ইলাফ। আপনি ছাড়া আর কার কথা ভাবব? আফটার অল আপনি আমার একমাত্র স্বামী। ইলাফ ভ্রু কুঁচকে তাকায় আয়াতের দিকে। এরপর এক গাল হেসে দেয়, মানে সে আয়াতের উত্তরে সন্তুষ্ট হয়েছে। আয়াত ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ইলাফের দিকে। এবার তার ভীষণ কান্না পাচ্ছে। কোন পাগলের পাল্লায় পড়েছে সে বুঝতে পারছে না। ইলাফের এই রোদ আবার এই মেঘের মতো আচরণ আয়াতের বোধগম্যর বাহিরে। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে আয়াত জান। ইলাফের কথায় হুঁশ ফিরে আয়াতের। চুমুকে চুমুকে শেষ করে কফির বাকি অংশ। কফি মগ টেবিলে রেখে আয়াত উঠে দাঁড়ায়। ইলাফের সামনে থাকাটা এখন দুঃসাহসিক ব্যাপার। কেটে পোড়াই ভালো ভেবে আয়াত যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই আয়াতের হাতটা খপ করে ধরে ফেলে ইলাফ। আয়াত শুকনো ঢোক গিলে তাকায় ইলাফের পানে। ইলাফ আয়াতের হাত ধরে টেনে এনে তার কোলের উপর বসিয়ে দেয়। এরপর আয়াতের কোমর জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে দেয়। কিছুটা কেঁপে উঠে আয়াত। আয়াতের কাঁপুনি টের পেয়ে মৃদু হাসে ইলাফ। এরপর কয়েকটা চুমু বসিয়ে দেয় আয়াতের ঘাড়ে। আয়াত কেঁপে কোমরে রাখা ইলাফের হাত খামচে ধরে। ইলাফ সজোরে একটা কামড় বসিয়ে দেয় আয়াতের ঘাড়ে। ব্যথায় আয়াতের মুখ থেকে মৃদু আওয়াজ বেরিয়ে আসে। লাগছে ইলাফ?
আয়াতের ক্ষীণ স্বর কানে যেতে ছেড়ে দেয় ইলাফ। কামড় দেওয়া জায়গাটায় পরপর কয়েকটা চুমু দিয়ে দেয়। এরপর ঘাড়ে মুখ গোজা অবস্থায় বলে ওঠে, কোথায় যাচ্ছিলে আমাকে ছেড়ে? কই যাচ্ছিলাম না তো। থেমে থেমে বলে আয়াত। ইলাফ আয়াতের ঘাড় থেকে মুখ সরিয়ে আয়াতকে নিজের দিকে ফিরায়। হাসকি স্বরে বলে ওঠে, তাহলে এখন জড়িয়ে ধরে চুমু খাওয়া আমাকে। লজ্জায় আয়াতের মরি মরি অবস্থা। পাগল লোক কি বলছে এগুলো? লোকটার কোন ব্যালেন্স নেই, কখন কি করে নিজেও জানে না। ফার্স্ট আয়াত যান, কিছুটা জোর গলায় বলে ইলাফ। আয়াত ধীরে ধীরে ঠোঁট ছোঁয়ায় ইলাফের কপালে। শব্দ করে চুমু খায় সেথায়। এরপর সরে এসে মাথা নিচু করে বসে থাকে। ইলাফ কিছুটা বিরক্ত হয়। উফো, এইভাবে না আয়াত যান। আয়াত কাপা কাপা কণ্ঠে উত্তর দেয়, কিভাবে? দেখাচ্ছি, বলে ইলাফ এক হাত আয়াতের কানের নিচে রেখে আয়াতের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। অন্য হাত কোমরে রেখে নিজের দিকে আরো কিছুটা টেনে বুকের সাথে মিশিয়ে নেয়। এরপর প্রাণ ভরে গোলাপের ন্যায় কোমল ঠোঁট দুটির স্বাদ আস্বাদন করতে থাকে। অনেকক্ষণ পর আয়াতকে ছেড়ে দেয় ইলাফ। আয়াতের কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। হাঁপিয়ে উঠে দুজনেই। এরপর ইলাফ আয়াতের বুকের উপর মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে আয়াতকে। আয়াতও হেসে এক হাত ইলাফের পিঠে দিয়ে আরেক হাত ইলাফের চুলের ভাঁজে গলিয়ে দেয়। সন্তর্পণে জড়িয়ে ধরে তার একান্ত নিজের মানুষটাকে। ইলাফ রাতের রান্না করছে। আয়াত রুমে বসে আছে। ভালো লাগছে না তার। ইলাফের কড়া আদেশ রুম থেকেও বেরুতে পারবে না সে। অগত্যা রুমে বসে ঝিমুচ্ছে আয়াত। হঠাৎ আয়াতের চোখ যায় রুমের ভিতর থাকা স্টাডি রুমটার দিকে। এ কদিনে খেয়াল করে উঠতে পারেনি ঠিকভাবে। যাওয়ারও সময় পায়নি সে। ভিতরে কি আছে ভাবতে থাকে আয়াত। কি বই আছে দেখা যাক ভেবে গুটি গুটি পায়ে ঢুকে পড়ে সেখানে। মাঝারি সাইজের একটা রুম। এক কর্নারে একটা 2 সিটের চেয়ার টেবিল রাখা। অপর পাশে একটা বড় জানালা। জানালার সামনে একটা ইজি চেয়ার রাখা। চেয়ারের পাশে 2 ড্রয়ার বিশিষ্ট একটি ছোট কেবিনেট। কেবিনেটের উপরে ছোট একটা প্ল্যান্ট টব আর সাথে একটা শোপিস রাখা। বাকি চারপাশে বিশাল বড় বড় তাক ভর্তি শুধু বই আর বই। আয়াত ঘুরে ঘুরে রুমটাকে দেখতে থাকে। এখানে নানা ধরনের বই আছে। দেশি বিদেশি, ইংরেজি, আরবি, উর্দু, এক কথায় বলতে গেলে নানা রকম বইয়ের কালেকশন বলা যায়। আয়াত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে বইগুলোকে। হঠাৎ আয়াতে চোখ যায় বুক সেলফের একদম মাঝ বরাবর একটি ফটো ফ্রেমের উপর। ফ্রেমটা এমন ভাবে রাখা যে উপর নিচ আশপাশ লক্ষ্য করলে একদম মাঝ বরাবর যে জায়গাটা সেখানেই। আয়াত কিছুটা কৌতূহল নিয়েই এগিয়ে যায় ছবিটার দিকে। আয়াত এগিয়ে গিয়ে ছবিটা হাতে তুলে নেয়। একজন রমণীর হাস্যোজ্জ্বল চেহারা জ্বলজ্বল করে ওঠে। এনাকে ঠিক রমণী বলা যায় কিনা বুঝতে পারছে না। ছবিটি একটু পুরনো মনে হচ্ছে। সদ্য বিবাহিতা রমণী, পরনে লাল টুকটুকে শাড়ি। দুধে আলতা গায়ে যেন সদ্য ফোটা গোলাপ ফুল। মুখে এক চিলতে হাসি। তেমন মেকআপের প্রলেপ নেই। শুধু লাল টুকটুকে শাড়ির সাথে ম্যাচিং করা লাল লিপস্টিক। মনে হচ্ছে কোন স্বর্গীয় অপ্সরা আকাশ থেকে জমিনে নেমে হাসি বিলিয়ে দিচ্ছে। আয়াত মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ছবিটার দিকে। রমণীর রূপ তাকে বিমোহিত করে তুলছে ক্ষণে ক্ষণে। দেখতে কিছুটা বিদেশিদের মতো লাগছে। এতক্ষণে আয়াত আরও একটা জিনিস লক্ষ্য করে যা দেখে আয়াতের চোখ কপালে ওঠার উপক্রম। আশ্চর্য হয়ে সেদিকে তাকিয়ে থাকে। আয়াত। পিছন থেকে উচ্চস্বরে আওয়াজ আসতেই আয়াত হকচকিয়ে ওঠে। সাথে সাথে ফটো ফ্রেমটা তার হাত থেকে নিচে পড়ে যায়। ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় ছবির উপরে থাকা কাচের প্রলেপ। আয়াত ভয় ভয় তাকায় ইলাফের দিকে। এই প্রথম ইলাফ আয়াতকে নাম ধরে শুধু আয়াত বলে ডেকেছে। ইলাফ যে খুব রেগে গিয়েছে সেটা বুঝতে পারছে আয়াত। আয়াত কিছু বলতে যাবে তার আগেই ইলাফ আয়াতের দুবাহু শক্ত করেছে চেপে ধরে। এত জোরে ধরে ইলাফ যে আয়াত ব্যথায় ককিয়ে ওঠে। আয়াতের চোখ টলমল করে ওঠে। যেন চোখের পাতা ফেললেই ভারী বর্ষণ শুরু হয়ে যাবে। তোমাকে আমার জিনিসে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে? চেঁচিয়ে উঠে ইলাফ। কিছুটা কেঁপে উঠে আয়াত। কথা বলো, আবার চেঁচিয়ে উঠে ইলাফ। এবার আর আয়াত নিজেকে আটকে রাখতে পারে না। শব্দ করে কেঁদে দেয় সে। একটা সামান্য ছবি দেখেছে বলে এরকম বিহেভ করছে ইলাফ তার সাথে। ভাবতেই আয়াতের কান্নার বেগ দ্বিগুণ বেড়ে যায়। আয়াতের কান্নার শব্দ কানে যেতে আয়াতকে ছেড়ে উল্টো ঘুরে দাঁড়ায় ইলাফ। সজোরে ঘুষি মারে সামনে থাকা বুক সেলফটায়। চিৎকার করে বলে উঠে, ড্যাম ইট!
সাথে সাথে হাতের চামড়া ছিলে রক্ত পড়তে শুরু করে। আয়াত ভয়ের তোপে কিছুই বলতে পারছে না। ইলাফের এমন অগ্নিমূর্তি আগে দেখেনি সে। ধীর পায়ে এগিয়ে গিয়ে ইলাফের পাশে দাঁড়ায় সে। আলতো হাতে ইলাফের ব্যথাতুর হাতটা ধরে। সাথে সাথে ইলাফ এক ঝাটকায় হাতটা ছাড়িয়ে নেয়। আয়াত ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকে ইলাফের দিকে। ক্ষীণ স্বরে বলে ওঠে, আপনি এমন রিয়েক্ট করছেন কেন ইলাফ? ইলাফ অগ্নি চোখে তাকায় আয়াতের দিকে। আয়াতের অন্তরাত্মা কেঁপে ওঠে কিন্তু দমে যায় না সে। আবার বলে ওঠে, উনি কে ইলাফ, যার জন্য আপনি এইভাবে বিহেভ করছেন? ইলাফ দাঁতে দাঁত চেপের আগে গোজগোজ করতে করতে বলে উঠে, কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। এবার আয়াত কিছুটা অবাক হয়, সাথে কষ্টও পায় সে। ইলাফের দিকে তাকিয়ে বলে উঠে, আপনি বাধ্য ইলাফ, কারণ আমি আপনার স্ত্রী। আপনার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে, এমনকি আপনাকে জড়িত সকল বিষয় জানারও অধিকার আছে আমার। এবার ইলাফের রাগ যেন তিরতির করে আরো বেড়ে গিয়ে চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঠেকেছে। অগ্নি মূর্তি ধারণ করে সে। এরপর নিজের সর্বশক্তি দিয়ে চিল্লিয়ে উঠে আয়াতের উপর, এ রুম থেকে এক্ষুনি বেরিয়ে যাও আয়াত, না হলে খুব খারাপ হয়ে যাবে। এবার বিষয়টা আয়াতের ভীষণ আত্মসম্মানে লাগে। প্রচণ্ড অভিমান হয় তার ইলাফের উপর। সে আর এক মুহূর্ত দেরি করে না, বের হওয়ার উদ্দেশ্যে গটগট করে হাঁটা ধরে। আহ! আয়াতের চিল্লানিতে সেদিকে তাকায় ইলাফ। বেরোতে গিয়ে আরেকটা বিপত্তি ঘটিয়ে ফেলেছে সে। ফটো ফ্রেমের ভাঙ্গা কাচের টুকরো ঘ্যাঁচ করে ঢুকে যায় তার পায়ের ভিতর। ব্যথা ককিয়ে উঠে আয়াত। পড়ে যেতে নিয়েও পরক্ষণে আবার নিজেকে সামলে নেয়। ইলাফ এগিয়ে এসে দাঁড়ায় আয়াতের সামনে। ধরতে নিলে আয়াত এক হাত উছিয়ে তাকে থামিয়ে দেয়। সম্পূর্ণ তাকে উপেক্ষা করে পাটা একটু উপরে তুলে সে এক হাতে পায়ে ঢুকে যাওয়া কাঁচ সজোরে টান মেরে বের করে নেয়। সাথে সাথে গড়গড় করে রক্ত পড়া শুরু হয়ে যায়। এক বেদনাদায়ক শব্দ বেরিয়ে আসে আয়াতের ভিতর থেকে। দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয় সে। ইলাফ ছলছল চোখে দেখছে তার আয়াত জানের কার্যকারবার। এতক্ষণে হুঁশ ফিরেছে তার। হাতের দু আঙ্গুল দিয়ে কপাল ঘষতে থাকে সে। কিন্তু এখন কিছু করার নেই। এখন কিছু বলতে যাওয়া বা করতে যাওয়া আগুনে ঘি ঢালার মতো। আয়াতও ধীরে ধীরে কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। প্রায় 10 মিনিট হলো আয়াত রুম থেকে বেরিয়ে বারান্দায় এসে বসেছে। সোফায় মাথাটা হেলান দিয়ে নিঃশব্দে কেঁদে যাচ্ছে সে। আজ সে ভীষণ কষ্ট পেয়েছে। ইলাফের এমন ব্যবহার তার সহ্য হচ্ছে না। আয়াতের বুক চিরে কান্নারা বেরিয়ে আসতে চাইছে। পায়ে শীতল কিছুর স্পর্শ পেতে আয়াত চোখ খুলে তাকায়। ইলাফ তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আছে। এক হাতে উল্টে পাল্টে আয়াতের পা দেখছে। ইলাফকে দেখতেই আয়াত পা টেনে ছাড়িয়ে নিতে নেয়, কিন্তু ইলাফ শক্ত করে ধরে রাখে। পা থেকে এখনো হালকা রক্ত বেরোচ্ছে। জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ। আয়াত তাকায় ইলাফের দিকে। চোখ দুটো ছলছল করছে তার। কিন্তু চোখের পানির সযত্নে আটকে রেখেছে সে। কান্না আটকে রাখা ধরুন ফর্সা মুখের মধ্যে অবস্থিত নাকের ডগাটা টকটকে লাল হয়ে কুঞ্চিত কুঁচকে আছে। পা ছাড়ুন ইলাফ, রেগে বলে আয়াত। সরি আয়াত যান। ক্ষীণস্বর ভেসে আসে ইলাফের। আয়াত আবার বলে উঠে, আগে বলুন ছবিতে মহিলাটিকে। ইলাফ আয়াতের কথা একদম উপেক্ষা করে বলে ওঠে, কেউ না। আয়াত দমে যাওয়ার পাত্রী নয়। সে আবার বলে ওঠে, একদম মিথ্যা কথা বলবেন না আমার সাথে। উনার সাথে আপনার চেহারার এতটা মিল কেন? নিশ্চুপ ইলাফ। আর সবচেয়ে বড় কথা, উনার চোখগুলো ঠিক আপনার চোখের মতো নীলাভ বর্ণের। ইলাফ এখনো নিশ্চুপ। সত্যি করে বলুন ইলাফ। ইলাফ চুপচাপ বসে আছে, কোন শব্দ উচ্চারণ করছে না সে। আয়াত এবার কিছুটা বিরক্ত হয়ে পা ছাড়িয়ে নেয় ইলাফের হাত থেকে। এরপর উঠে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। কিছুটা এগোতেই একটা ক্ষীণ অসহায় স্বর ভেসে আসে। আমার মা। আমার মা শব্দটি কর্ণকুহরে পৌঁছাতেই আচানক থমকে গেল আয়াতের পদযুগল। তড়িৎ বেগে পিছনে ফিরে তাকালো। আদৌ সে ঠিক শুনেছে নাকি ভুল? প্রশ্নার্থক চাহনি নিক্ষেপ করল ইলাফের দিকে। ইলাফ ঠায় দাঁড়িয়ে আছে। চোখ দুটো তার টলমল করছে। অজানা ব্যথায় আয়াতের বুক কেঁপে ওঠে। চিনচিনে ব্যথা অনুভূত হয় কিছুটা। আয়াত মৃদুস্বরে বলে ওঠে, কি বললেন? আমার মা। আয়াত নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যদি উনি ইলাফের মা হয় তাহলে মাহফুজা আন্টি উনি কে? আয়াতের মাথায় ঢুকছে না কিছু। হাজার প্রশ্ন উকি দিচ্ছে আয়াতের ছোট্ট মস্তিষ্কে।
আয়াতকে এরকম অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ইলাফ এগিয়ে আসে আয়াতের দিকে। হাত ধরে টেনে নিয়ে সোফায় বসায়। নিজেও বসে পড়ে আয়াতের পাশে। সোফার হাতলে আয়াতের পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসায় ইলাফ। এরপর আয়াতের কাটা পা তুলে নেয় তার হাঁটুর উপর। রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে থাকে সেখানে। আয়াত তাকিয়ে থাকে ইলাফের দিকে। ইলাফের মুখটা বিষণ্ণতায় চেয়ে আছে। ঠিক যেমন বৃষ্টি শুরু হওয়ার আগে প্রকৃতির ঘন কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তেমন। আয়াত চুপচাপ বসে আছে, কিছু বলছে না। মনের মাঝে তার হাজারো কৌতূহল বাসা বেঁধেছে। কিন্তু কোথা থেকে শুরু করবে সেটাই বুঝে উঠতে পারছে না সে। পিনপতন নীরবতা বিরাজ করছে দুজনের মাঝে। থেকে থেকে ভেসে আসছে ইলাফের দীর্ঘশ্বাসের মৃদু আওয়াজ। ইলাফ সযত্নে আয়াতের পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে তাকায় আয়াতের দিকে। আয়াতের দিকে তাকিয়েই কাতর কণ্ঠে বলে ওঠে, খুব বেশি ব্যথা করছে কি আয়াত জান? আয়াত নীরব দর্শকের মতো চেয়ে আছে ইলাফের পানে। আয়াতের পাটা নামিয়ে দিয়ে ইলাফ আয়াতের আরো কিছুটা কাছে এসে বসে। আয়াতের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে ওঠে, আই এম সরি আয়াত জান। আমি নিজেও জানি না তখন আমার কি হয়েছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও আয়াত জান। উনি আপনার মা কি করে? মানে তাহলে মাহফুজা আন্টি। ইলাফের দিকে তাকিয়ে বলে উঠে আয়াত। ইলাফ কিছুক্ষণ মৌনতা পালন করে। এরপর বলে উঠে, মাহফুজা খান আমার মা নন। উনি জামশেদ খানের দ্বিতীয় স্ত্রী। আমার মা ছিলেন ওনার প্রথম স্ত্রী। তাহলে জামশেদ আঙ্কেল কি আপনার বাবা নন? উনি আমার জন্মদাতা, কিন্তু আমি ওনাকে বাবা হিসেবে মানি না। বাবার কোন দায়িত্বই তিনি কখনো পালন করেননি। আয়াতের সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আয়াত ইলাফের হাতের মুঠো থেকে একটা হাত ছাড়িয়ে নিয়ে ইলাফের গালে রাখে। দৃঢ় কণ্ঠে প্রচণ্ড অধিকার নিয়েই বলে ওঠে, আমাকে সবটা খুলে বলুন ইলাফ। ইলাফ তাকায় আয়াতের মুখের পানে। আয়াতের আশ্বাস পেয়ে ধীরে ধীরে বলতে শুরু করে, যখন আমার বয়স 6 বছর তখন মা বাবার কোন বিষয় নিয়ে প্রচণ্ড পরিমাণে ঝগড়া হয়। তার ফলস্বরূপ মা আমাকে আর রোশনীকে ছেড়ে চলে যায়। তাদের ঝগড়ার কারণে দুঃখ পোহাতে হয় আমাদের। রোশনী তখনও 2 বছরের দুধের শিশু। মা ছেড়ে চলে যাওয়ায় রোশনীকে সামলানো অনেক কষ্টকর হয়ে পড়েছিল। তখনই আমাদের দেখাশোনা করার জন্য মিস্টার জামশেদ মাহফুজা খানের সাথে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধীরে ধীরে রোশনী ওনার সাথে মানিয়ে নিতে শুরু করে। এহসান ছিল মাহফুজা খানের প্রথম পক্ষের সন্তান। রোশনী ধীরে ধীরে বড় হতে থাকে আর মাহফুজা খানকে নিজের আপন মা ভাবতে থাকে। তিনিও রোশনীর যত্নে কোনো কমতি রাখেননি। আমার সাথেও মিশতে চেয়েছিল, কিন্তু আমি সেই সুযোগ দেইনি। আমার মনের মধ্যে কোথাও গেঁথে গিয়েছিল যে মা জাতিরা কখনো ভালো হয় না। যে মা নিজের দুটো সন্তানের থেকেও নিজের অভিজাত্য, রাগ, ইগোকে বেশি প্রায়োরিটি দিতে পারে সে কখনো মা হতে পারে না। মা নামক শব্দকে ঘৃণা করি আমি। সম্পূর্ণ মা জাতিকে ঘৃণা করি। ইলাফ থামে এবার। কিছুটা বড় বড় করে দুটো শ্বাস নেয়। আয়াত নিস্তব্ধ হয়ে শুনে যাচ্ছে ইলাফের কথা। ইলাফ আবার বলতে শুরু করে, আয়াতজান আমার মা কি পারতো না আমাকে বুকে আগলে রাখতে? কিসের প্রতিশোধ নিয়েছিল মা আমাদের থেকে? কেন দূরে ঠেলে দিয়েছিল আমাদের? রোশনী তো নতুন মা পেয়েছিল, কিন্তু আমি তো সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলাম। বাবা নামক লোকটা দিনের পর দিন কেমন যেন বদলে যেতে শুরু করলো। যখন যা প্রয়োজন হতো সব দিয়ে দিত, শুধু একটু সময় ছাড়া। কেউ একটা বার ভেবে দেখল না এই ছোট ছেলেটা কিভাবে তার দিন পার করবে। দুনিয়া সম্পর্কে কোন ধ্যান জ্ঞান নেই যার, সে কিভাবে একাকিত্বকে বরণ করে নিবে। ইলাফের চোখ ছল ছল করছে। আয়াতেরও চোখ দিয়ে পানি পড়ছে। ইলাফ কিছুটা থেমে আবার বলতে শুরু করে, জানো আয়াতজান, আমার না খুব কষ্ট হতো। তখন তো আমি ছোট ছিলাম, তাই নিজের কষ্টের কথা কাউকে বুঝাতে পারতাম না। কিছু বলতে পারতাম না কাউকে। কারণ আমার কথা শোনার মতো কেউ নেই। একা একা ঘুমাতে আমার ভীষণ ভয় হতো। মাঝরাতে ঘুম ভেঙে গেলে জোরে জোরে কেঁদে উঠতাম। কিন্তু আফসোস, আমার কান্না থামানোর কেউ ছিল না। কেন আমার মা আমাদের সাথে থাকলো না আয়াতজান? রাতে আমার খুব করে ইচ্ছে হতো একটু মায়ের বুকে ঘুমাই, মায়ের বুকের উষ্ণতা অনুভব করতে করতে গুটিসুটি মেরে লুকিয়ে থাকি তার বুকে। আমি তো মাকে খুব ভালবাসতাম, মা কেন আমাকে ভালোবাসলো না আয়াতজান? রাতে যখন মাকে খুব মনে পড়তো তখন মায়ের ছবিটা বুকে জড়িয়ে মাকে কল্পনা করতে করতে ঘুমিয়ে যেতাম। মাকে অনেক ঘৃণা করি আমি, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসি।
মাঝে মাঝে মনে হয় কোথাও একটা ভুল হয়েছে, না হলে মা কি করে সন্তানকে এভাবে ছেড়ে চলে যায়। ঠিক তখনই মস্তিষ্ক সজোরে সেটার বিরোধিতা করে, বলে ওঠে, হ্যাঁ চলে যায়, তুই হতভাগাকেই দেখ, তোর মা তোকে ছেড়ে চলে গেছে। দীর্ঘশ্বাস ছাড়ে ইলাফ আবার বলে, এরপর আমিও বুঝলাম জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবনের স্রোতে তাল মিলিয়ে চলতে আমরা বাধ্য। কিন্তু এর মানে কি বেঁচে থাকা? কখনো চলতি জীবনও মৃত হয়। তখন মানুষ আর জীবনে স্বাদ পায় না। তখন মানুষের ঠোঁট আসলেও মন কাঁদে। আমি সেই মৃত যার কোন সুখ দুঃখ কিছুই নেই, যে জীবনের প্রয়োজনে বেঁচে আছে শুধু, এর থেকে বেশি কিছুই নেই তার। সে শূন্য একটা কাঠের পুতুল। একটা মানুষ কতটা কষ্ট পেতে পারে আয়াতের জানা নেই। আয়াতের ভীষণ কান্না পাচ্ছে। ইলাফের এক একটা কথা তার বুকের ভিতরে তীরের ফলার ন্যায় বিঁধছে। নিষ্ঠুর পৃথিবী তাকে কত না কষ্ট দিয়েছে, ভাবতেই আয়াতের চোখ ভিজে আসছে। আয়াত এগিয়ে যায় ইলাফের দিকে। হাঁটুতে ভর করে, কিছুটা উঁচু হয়ে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। ইলাফও আয়াতকে শক্ত হাতে জড়িয়ে ধরে। আয়াত অনুভব করে তার ঘাড়ের কাছে জামার কিছুটা অংশ ভিজে গেছে। ইলাফ কাঁদছে, ইলাফের কান্নায় আয়াতের বুকের ভিতর ধক করে ওঠে। কিছু বলে না, আয়াত কাঁদতে দেয় ইলাফকে। হালকা হওয়া জরুরি তার। এই চোখের পানির সাথে উগরে দিক নিজের ভিতর জমিয়ে রাখা কষ্টগুলো। কিছুক্ষণ এভাবে জড়িয়ে ধরে রাখে আয়াত। কান্নার বেগ কিছুটা কমেছে ইলাফের। থেকে থেকে মৃদু আওয়াজ বেরিয়ে আসছে। আয়াত সযত্নে ইলাফের পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। ইলাফ ও বাচ্চাদের মতো জড়িয়ে বসে থাকে। মাথা তুলে আয়াতের দিকে তাকায় ইলাফ। ইলাফের চোখ দুটো লাল হয়ে কিছুটা ফুলে গিয়েছে। আয়াত যত্ন সহকারে ইলাফের চোখের পানি মুছে দেয়। ইলাফের কপালে ঠোঁট ছুঁয়ে ভালোবাসার পরশ এঁকে দেয়। এরপর ইলাফের দিকে তাকিয়ে বলে, আপনার জীবনে অতীতে কি হয়েছে তা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। কারণ অতীত আপনাকে কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি। কিন্তু আপনার বর্তমানে আমি আছি। আপনাকে আমি সেই সকল সুখ দিতে চাই যা আপনার প্রাপ্য ইলাফ। আপনার বর্তমান ভবিষ্যৎ আমাকে ঘিরে। আমি চাই আমাকে ঘিরে আপনি ভালো থাকুন। একটুখানি খুশি থাকুন। আমি আপনাকে অনেক ভালোবাসবো ইলাফ। কখনো আপনাকে কষ্ট পেতে দিব না। আয়াতকে জড়িয়ে ধরে ইলাফ। উষ্ণতা চাই তার। বেঁচে থাকার কারণ সে পেয়ে গেছে। সে আর একা নয়। তার একটা নিজস্ব মানুষ আছে। সেও সুখী হবে। খুশির মুখ দেখবে, ভাবতে কেমন তার ভালো লাগছে। ভীষণ ভীষণ ভালো লাগছে। বারান্দায় বসে আছে আয়াত। এখন প্রায় রাত 12টার বেশি। ইলাফ হলো রুমে বসে জরুরি মিটিং করছে। চারদিকের স্নিগ্ধ বাতাস আর মনোরম পরিবেশে আয়াত বসে বসে তা অনুভব করছে। বাতাসে থাকা মিষ্টি সুঘ্রাণ তার ভিতরে সবকিছু যেন প্রফুল্ল করে তুলছে। কিছুক্ষণ এভাবেই বসে বসে আয়াত শীতল বাতাস অনুভব করে। এর পরপরই বাতাসের বেগ বেড়ে যেতে থাকে। ঝিরিঝিরি করে পড়তে থাকে জলকণা। আয়াত হাত দিয়ে তা স্পর্শ করে দেয়। ভীষণ ভালো লাগছে তার। বৃষ্টিটাও একদম ইলাফের রাগের মতোই, কখন আসবে কখন যাবে তার কোন ঠিক নেই। ভেবেই হাসে আয়াত। তৎক্ষণাৎই বৃষ্টির বেগ বাড়তে থাকে। বাতাসের তোপে ভিজে যেতে থাকে আয়াতের শরীর। কিন্তু আয়াত সরে যায় না। তার কেন যেন আজ বৃষ্টিতে ভিজতে মন চাইছে। শরীরে মন সব উজাড় করে বৃষ্টির পানিতে নিজের কোমল দেহ বিলিয়ে দিতে চাইছে। আয়াত উঠে গিয়ে বারান্দার মাঝ বরাবর দুহাত মেলে দাঁড়ায়। আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে গভীরভাবে অনুভব করতে থাকে প্রতিটি জলকণা। বারান্দার দরজায় হেলান দিয়ে বুকে দুহাত গুজে মনোমুগ্ধকর এই দৃশ্য দেখে চলেছে ইলাফ। আয়াতের পরনে একটা সাদা লং শার্ট, যেটা এই মুহূর্তে ভিজে জপজপে হয়ে আয়াতের শরীরের সাথে সম্পূর্ণ লেপ্টে গেছে। শার্ট ভেদ করে আয়াতের ধনুকের মতো বাঁকানো দেহের খাজ স্পষ্ট বোঝা যাচ্ছে। আয়াতকে এখন ভীষণ আবেদনময়ী লাগছে ইলাফের কাছে। সেদিকেই তাকিয়ে ইলাফ কয়েকটা শুকনো ঢোক গিলে বারবার চোখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু অবাধ্য চোখ যে তার নিয়ন্ত্রণের বাইরে। থেকে থেকে চলে যায় আয়াতের মেদহীন ধনুকের মতো বাঁকানো শরীরে। ইলাফ আর না পেরে ধীরে এগিয়ে যায় আয়াতের দিকে। ঘাড়ে শীতল কিছুর পরশে কেঁপে উঠে আয়াত। চমকে তাকাতে যায় পিছনে, কিন্তু তার আগেই ইলাফ দুহাতে তাকে আবদ্ধ করে নেয়। ঘাড়ে মুখ গুজেই হাসকি স্বরে বলে উঠে, তোমাকে ভীষণ আবেদনময়ী লাগছে আয়াতজান। নিজেকে আর ধরে রাখতে পারিনি। আয়াত কেঁপে ওঠে। ইলাফ আবারও বলে উঠে, তোমাকে গভীরভাবে ভালোবাসতে চাই আয়াতজান।
নিজেকে সামলে রাখাটা আর সম্ভব হচ্ছে না। তোমার শরীরের প্রতিটি লোমকূপে আমার ভালোবাসার অস্তিত্ব ছড়িয়ে দিতে চাই। তোমাকে একান্ত নিজের করে পেতে চাই আয়াত জান। অনুমতি দেবে কি? আয়াতের হৃদয়ে এক অজানা শিহরণ খেলে গেল নিমিষে। রক্তিম আভায় চেয়ে গেল তার সম্পূর্ণ ললাট। এই গভীর আবেদন সে উপেক্ষা করবে কিভাবে? ইলাফের স্পর্শে তারও যে নারীসত্তা জেগে ওঠে। সেও ইলাফের প্রগাঢ় ভালোবাসা অনুভব করতে চায়। ইলাফের এরূপ আবেদনময়ী ডাকে সাড়া দেয় আয়াত। সযত্নে মাথা এলিয়ে দেয় ইলাফের প্রশস্ত বুকে। ইলাফ এক প্রফুল্ল হাসে। তার উত্তর সে পেয়ে গেছে। তড়িৎ বেগে আয়াতের শার্টটা কিছুটা উপরে তুলে হাত রাখে আয়াতের উন্মুক্ত উদরে। চুম্বন করতে থাকে আয়াতের গ্রীবাদেশে। ইলাফ আয়াতের সংবেদনশীল অঙ্গগুলোতে নিজের অস্তিত্ব বোঝাতে প্রগাঢ় স্পর্শে ছুঁয়ে দেয়। নিজের শরীরে ইলাফের অবাধ্য হাতের গভীর বিচরণ আয়াতের ভিতরের চিত্তকে অসাড় করে দিচ্ছে। অচল করে দিচ্ছ তার দেহের সকল অস্থিমজ্জা। আয়াতকে নিজের দিকে ঘুরিয়ে আয়াতের ঠোঁটে অবিরতি চুমু খেতে থাকে ইলাফ। আয়াতও হয়তো এই চুমুটারই অপেক্ষায় ছিল। আয়াতের শরীর থেমে আসতে চাইল, শরীর উন্মত্ততায় আর্ষ্ট হয়ে খিচে আসছে বারে বারে। আয়াতও ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে লাগল। তাই ইলাফকে আর আটকাল না। ইলাফ আয়াতকে সম্পূর্ণ নিজের আয়ত্তে নিয়ে নিতে থাকে। দাঁড়িয়ে থাকতে না পেরে ইলাফের বুকে নিজের সমস্ত ভার ছেড়ে দেয় আয়াত। ইলাফ মৃদু হেসে প্রগাঢ় বন্ধনে জড়িয়ে আয়াতকে আলগোছে কোলে তুলে নেয়। রুমে প্রবেশ করে খাটে শুইয়ে দিয়ে নিজের সমস্ত ভার ছেড়ে দেয় আয়াতের উপর। দখল করে নেয় আয়াতের গোলাপের ন্যায় ওষ্ঠজোড়া। গভীরভাবে এঁকে দেয় ভালোবাসার পরশ। আয়াতের মনে হলো এবার ইলাফের চুম্বনে তার সায় দেয়া উচিত। ইলাফের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে মুহূর্তটাকে আরো মধুময় করা উচিত। নিজেকে কোনভাবেই আর আটকে রাখতে পারছে না আয়াত। আপনা আপনি আয়াতের হাত চলে যায় ইলাফের ঘাড়ের ওপর। দুহাতে জড়িয়ে ধরে ইলাফকে। ইলাফও আয়াতকে দুহাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আদর করতে থাকে। যেন এই অভুক্ত পিপাসা আজকে না মেটালেই নয়। এরপর অনাকাঙ্ক্ষিত ভাবে আয়াতের গলায় মুখ ডুবিয়ে দেয় ইলাফ। তিরতির করে কাঁপছে আয়াতের শরীর। স্ফুলিঙ্গের ছিটা আসক্তি বাড়িয়েই চলেছে ধীরে ধীরে। আয়াত ও ইলাফের সাথে তাল মিলিয়ে ইলাফকে নিজের মাঝে মিশিয়ে নেয়। ইলাফও তার প্রাণপ্রিয়ার দেহে উঠা অশান্ত, অবাধ্য, তলপাড় করা ঝড়কে থামাতে নেমে পড়ে। দুটো সত্তা আজ সম্পূর্ণ মিলেমিশে একাকার হয়ে মেতে উঠে ভালোবাসার আদিম খেলায়। একে অপরের মাঝে বিলিয়ে দিতে থাকে নিজেদের ভালোবাসার প্রগাঢ় অস্তিত্ব। একে একে ঘুচিয়ে দিতে থাকে সকল দূরত্ব। একে অপরের মাঝে খুঁজে নেয় স্বর্গীয় সুখ। গলায় শীতল হাতের স্পর্শে ঘুম ভেঙে যায় আয়াতের। চোখ পিটপিট করে তাকাতেই দেখতে পায় ইলাফ তার সামনে বসে আছে। ইলাফের পরনে শুধুমাত্র একটা ফর্মাল ট্রাউজার। কোমরের উপরের অংশ সম্পূর্ণ উন্মুক্ত। অজান্তেই আয়াতের চোখ দুটো আটকে যায় ইলাফের অর্ধনগ্ন ফর্সা শরীরে। ইলাফের শরীরের প্রতিটা ভাঁজি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, নিয়মিত শরীরচর্চার ফল স্বরূপেই আকর্ষণীয় দেহ গড়ে তুলেছে সে। ফর্সা শরীরে বিভিন্ন জায়গায় লাল লাল হয়ে আছে। কিছু কিছু জায়গা সামান্য ছিলে গেছে। আয়াত তড়িৎ বেগে উঠে বসে। হাত ছোঁয়ায় ইলাফের গলায় জ্বলজ্বল করা রক্তিম স্থানে। আলতো হাত বুলাতে বুলাতে তাকায় ইলাফের পানে। ইলাফ কেমন করে জানি তাকিয়ে আছে আয়াতের দিকে। এখানে কি হয়েছে ইলাফ? ব্যথা পেলেন কি করে? আয়াতের এমন বোকা বোকা কথায় ইলাফ হেসে ওঠে ইলাফ। আশ্চর্য, এখানে হাসির কি হলো? বলে ভ্রু কুঁচকে নেয় আয়াত। ইলাফ হাসিটা থামিয়ে তাকায় আয়াতের দিকে। কিছুটা ঝুঁকে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, কাল রাতে একটা জংলি বিড়াল এসেছিল আয়াত জান। সেই এভাবে আঁচড় বসিয়ে দিয়েছে। পিঠেও আছে দেখবে। বলে ইলাফ উল্টো ঘুরে আয়াতকে নিজের পিঠ দেখায়। এতক্ষণে হুঁশ ফিরে আয়াতের। কি বলে ফেলেছে সে ব্যাপারটা বোধগম্য হতে কাচুমাচু করতে থাকে। ইলাফ তাকায় আয়াতের পানে। আয়াতের মনে পড়ে যায় গত রাতে ইলাফের করা পাগলামির কথা। যে পাগলামি থেকে আয়াত ছাড়া পায় মধ্যরাতে। তা মনে পড়তেই আরক্ত হয় তার গাল। দ্রিম দ্রিম শব্দে বাজতে থাকে হৃদয়। আয়াতের রক্তিম মুখ পানে নিষ্পলক চেয়ে থাকে ইলাফ। আয়াত নিজের লজ্জা লুকাতে ঝট করে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ে। আয়াতের এমন কাণ্ডে ইলাফ মৃদু হেসে ঝুঁকে যায় আয়াতের দিকে। ইলাফের কোন সারা শব্দ না পেয়ে বিড়াল ছানার মতো ব্ল্যাঙ্কেটের উপর দিয়ে চোখ দুটো বের করে উকি দেয় আয়াত। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে যায় দুজনের।
যেই না আয়াত আবার ব্ল্যাঙ্কেট টেনে দিবে তার আগেই এক ঝাটকায় ব্ল্যাঙ্কেট সরিয়ে ফেলে ইলাফ। আয়াত চোখ মুখ খিসে বন্ধ করে নেয়। আয়াতের লজ্জা মাখা মুখে তাকিয়ে ইলাফ মিটিমিটি হাসে। আয়াত এবার একটা চোখ অল্প একটু খুলে তাকায় ইলাফের দিকে। সাথে সাথে ইলাফ ঝাঁপিয়ে পড়ে আয়াতের উপর। শক্ত করে জড়িয়ে ধরে আয়াতের ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। টপাটপ কয়েকটা চুমু খেয়ে আয়াতের ঘাড়ে নিজের খাড়া নাক ঘষতে ঘষতে হাসকি স্বরে বলে ওঠে, এখনো এত লজ্জা পাচ্ছ আয়াত জান? তার মানে লজ্জা এখনো পুরোপুরি কাটেনি দেখছি। আয়াত স্ট্যাচু হয়ে রয়েছে। কোনটু শব্দটিও করছে না। শুধু স্বাভাবিকের তুলনায় কিছুটা জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর ক্ষণে ক্ষণে কিঞ্চিত কেঁপে উঠছে। ইলাফ আয়াতের কাঁপুনি টের পেয়ে মুখ তুলে তাকায় আয়াতের দিকে। লজ্জা ভাঙ্গানোর প্রসেস তাহলে আবার শুরু করি কি বলো আয়াত জান? আয়াত মৃদু ধাক্কা দেয় ইলাফের বুকে। লজ্জা মাখা কণ্ঠে বলে ওঠে, সরুন অসভ্য লোক। ইলাফ আয়াতের নাকের সাথে নিজের নাকটা ঘষে দেয়। টুপ করে চুমু খায় আয়াতের নাকের ডগায়। এরপর আবার বলে উঠে, তোমার জন্যই তো অসভ্য হয়েছি আয়াত জান। আর আমার এমন অসভ্যতামও তোমাকে বারবার হাজার বার সহ্য করতে হবে। আপনি কিন্তু। আয়াতকে আর কথা বলার সুযোগ না দিয়ে ইলাফ আয়াতের ঠোঁট দুটো দখল করে নেয়। আয়াত কিছুক্ষণ ছাড়ানোর চেষ্টা করতে থাকে। ইলাফ আরো প্রগাঢ় ভাবে জড়িয়ে ধরে আয়াতকে। আয়াতও আর বাধা দেয় না। সেই বুঝতে পারছে এই মুহূর্তে তার রক্ষা নেই। সেও সন্তর্পণে নিজের একটা হাত গলিয়ে দেয় ইলাফের চুলের ভাঁজে। অপর হাতে জড়িয়ে ধরে ইলাফের উদাম পিঠ। প্রিয়তমার আস্কারা পেয়ে ইলাফ আরো কিছুটা অবাধ্য হয়ে ওঠে। তার এই মুহূর্তে আয়াতকে আবার ও নিজের করে চাই। তার প্রাণপ্রিয়াকে সে ভাসিয়ে দিতে চায় ভালোবাসার অতল সাইরে, যেখানে কেবল সুখ আর সুখ। ইলাফ মনোযোগ দিয়ে রান্না করছে। অপরদিকে আয়াত কিচেন ক্যাবিনেটের উপর বসে বসে পা দোলাচ্ছে আর ইলাফকে পর্যবেক্ষণ করছে। ইলাফের পরনে একটা কালো জগার প্যান্ট আর কালো টি শার্ট। টি শার্টের উপরে জড়িয়ে আছে শুভ্র রঙের এপ্রন। তাকে দেখতে পুরোদস্তুর সেফ মনে হচ্ছে। ইলাফ অভিজ্ঞ চাহনি ও বিচক্ষণতার সহিত তার আয়াত জানের জন্য বিরিয়ানি রান্না করছে। এত ভালো রান্না কিভাবে শিখলেন আপনি? আয়াতের প্রশ্নে তার দিকে তাকায় ইলাফ। এমনি শিখে গেছি। বলুন না। ইলাফ একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ে। লন্ডনে যখন থাকতাম তখন নিজেই রান্না করে খেতাম। তাই নিজের জন্য রান্না করতে করতেই শিখে গেছি। আয়াত খানিকক্ষণ চায় ইলাফের পানে। এরপর কিছু একটা মনে পড়তেই ছিকছিক করে উঠে তার চোখ দুটো। উৎফুল্লতার সহিত বলে ওঠে, আমিও আপনার থেকে রান্না শিখতে চাই ইলাফ। ইলাফ তাকায় আয়াতের দিকে। গমগমের সরে বলে ওঠে, প্রয়োজন নেই। যতদিন আমি আছি ততদিন তোমাকে রান্না শিখতে হবে না। প্লিজ ইলাফ। আকুল স্বরে বলে আয়াত। না বলেছি আয়াত জান, কঠোর আদেশ ইলাফের। আয়াতের কিছুটা মন খারাপ হয়ে যায়। এরপরে মনে মনে ফন্দি করতে থাকে কিভাবে ইলাফকে রাজি করানো যায়। এদিকে আসুন ইলাফ। আয়াতের ডাকে ইলাফ সেদিকে যায়। ইলাফ আয়াতের সামনে দাঁড়াতেই আয়াত নিজের দুই পায়ের মধ্যখানে ইলাফকে জড়িয়ে নেয়। ইলাফের কোমরে পা তুলে আবদ্ধ করে নেয় তাকে। এরপর ইলাফের কাঁধে দুহাত রেখে গলা জড়িয়ে নেয়। ইলাফ ভ্রু কুঁচকে তাকায় আয়াতের দিকে। যে মেয়েকে ছুঁয়ে দিলে লজ্জাবতী গাছের ন্যায় নুয়ে পড়ে সেই মেয়েই তাকে হঠাৎ এভাবে কাছে টেনে নিচ্ছে। আয়াতের এইসব দুষ্ট ফন্দি ইলাফ ভালোভাবেই বুঝতে পারছে। তবুও চোখ মুখ স্বাভাবিক করে তাকায় আয়াতের দিকে। আয়াত মুখটা বাচ্চাদের মতো করে অসহায় ভঙ্গিতে বলে উঠে, শিখিয়ে দিন না ইলাফ প্লিজ। তুমি শিখে কি করবে আয়াত জান? আয়াত সময় না নিয়ে ঝটপট উত্তর দেয়, আপনার জন্য রান্না করব। ইলাফ প্রশ্নাতুর চাহনি নিক্ষেপ করে আয়াতের উপর। প্লিজ ইলাফ, আমারও তো মন চায় আপনাকে মজার মজার রান্না করে খাওয়াই। আর আপনি আমার রান্নার খুব প্রশংসা করুন। সব সময় রান্না করব না প্রমিস, শুধু মাঝে মাঝে একটু আপনার জন্য রান্না করব। প্লিজ ইলাফ শিখিয়ে দিন। ইলাফ অবাক হয়ে তাকিয়ে আছে আয়াতের দিকে। সে ভেবেছিল আয়াত হয়তো শখের বসে শিখতে চাইছে। কিন্তু সে ভাবতেই পারেনি আয়াত যে তার জন্য রান্না শিখতে চাইছে। ইলাফ হেসে ওঠে। দু আঙ্গুলের ধারা আয়াতের খাড়া নাকটা টেনে দেয়। কপালে ঠোঁট ছুঁয়ে শব্দ করে একটা চুমু খায়। আয়াতের কোমর দুহাতে টেনে নিজের আরো কিছুটা কাছে নিয়ে আসে। এরপর বলে ওঠে, শিখাবো তবে একটা শর্তে। আয়াত দুই ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করে কি? ইলাফ দুষ্টু হেসে বলে ওঠে,
তোমাকে প্রতিদিন একটা করে রেসিপি শিখাবো, কিন্তু ওই রেসিপিতে যতটা উপকরণ মেশানো হবে গুনে গুনে আমাকেও ঠিক ততটা চুমু খেতে হবে তোমার। আয়াত কাদো কাদো চেহারায় তাকায় ইলাফের পানে। এরকম অদ্ভুত শর্ত কে দেয়? এই লোকটা যে সব সময় তাকে পাল্টা জব্দ করার প্ল্যান কষে রাখে, এটা কেন যে বারবার ভুলে যায় সে? আয়াতের করুণ চেহারা দেখে মিটিমিটি হাসছে ইলাফ। আপনি কিন্তু আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন ইলাফ। এটা কিন্তু মোটেও ঠিক না। ওকে তাহলে শিখতে হবে না। খাপছাড়া জবাব ইলাফের। আয়াতের কি করা উচিত বুঝতে পারছে না সে। যা হবে পরে দেখা যাবে ভেবে ইলাফের এমন অদ্ভুত শর্তে রাজি হয়ে যায় আয়াত। ইলাফ হেসে আয়াতকে নামিয়ে চুলার সামনে দাঁড় করাই। বিরিয়ানি প্রায় হয়ে এসেছে, তেমন কিছুই বাকি নেই আর। শুধু একটু উল্টেপাল্টে নেড়েচেড়ে দিবে ব্যাস। আয়াতকে পেছনে থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখে ইলাফ। হ্যাঁ, এবার ঠিক আছে, কাজ শুরু করো আয়াতজান। আয়াত কিছুটা বিরক্তি নিয়ে বলে ওঠে। এভাবে জড়িয়ে রাখলে কাজ করব কিভাবে? করতে পারবে, সব শিখিয়ে দিব। এটা হচ্ছে আমার স্টাইলে রান্না বুঝলে। আয়াত ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে। একে তো আজাইরা এক শর্ত, তার উপর এমন অদ্ভুত রান্নার স্টাইল আগে কোথাও শুনেছে বা দেখেছে বলে মনে হয় না আয়াতের। আদৌ এই পাগল লোকটার সাথে থেকে রান্না শিখতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে আয়াতের মনে। ইলাফ আর আয়াতের খোঁজ পাচ্ছি না কোনোভাবেই। কোথায় থাকছে সেটাও জানি না। আয়াতের নাম্বারটাও ট্র্যাক করছি, কিন্তু লোকেশনটা বারবার এক জায়গাতেই দেখাচ্ছে। সম্ভবত আয়াত নিজের ফোনটা রেখে চলে গিয়েছে। একনাগাড়ে কথাগুলো বলে কিছুটা থামে আহসান। সামনে থাকা ব্যক্তিটির কোন হেরফের নেই। সে ঠায় বসে বসে দল খাচ্ছে ইজি চেয়ারে। আহসান বুঝতে পারছে না সে কি করতে চাইছে। মাথা নিচু করে বসে থাকে আহসান। প্রয়োজনে আরো লোক লাগাও, খুঁজে বের করো কোথায় আছে দুজনে। কঠোর কণ্ঠ ভেসে আসে ইজি চেয়ারে দল খাওয়া ব্যক্তিটির থেকে। অনেক লোক ইতিমধ্যে লাগানো শেষ। আয়াত অনেক দিন থেকে কলেজে যাচ্ছে না। ইলাফও অফিসে যাচ্ছে না। ইলাফের অফিসের কয়েকজনের থেকে খোঁজ নিয়ে জেনেছি সে ভিডিও কনফারেন্সে সকল জরুরি মিটিং করছে। কিন্তু তার কোন লোকেশন ট্র্যাক করতে পারিনি। সে কোন বিশেষ ধরনের গোপন নিরাপত্তা ব্যবহার করছে, যার কারণে তাকে ট্র্যাক করতে গেলে একবার এক জায়গা দেখায় নয়তো ইট দেখায়। আমার মনে হয় ইলাফ কিছু আন্দাজ করতে পেরেছে, তাই আগে থেকে সকল নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে। কথাগুলো বলে আহসান তাকিয়ে থাকে সামনে থাকা ব্যক্তির পানে। ইলাফ কি করে সন্দেহ করতে পারে? আমরা তো সন্দেহ করার মতো কোন প্রমাণ অবশিষ্ট রাখিনি। আহসান এক কৌতুক হাসে। এরপর বলে ওঠে, আমাদের ইলাফকে এতটা হালকাভাবে নেওয়া উচিত নয়। সেই গভীর জলের মাছ। এমন কিছু হয়তো সে করে বসবে যা আমাদের কল্পনার বাহিরে। না হলে এত এক্সপার্ট টিম থাকা সত্ত্বেও এখনো আমরা তার কোন লোকেশন পাইনি। থেমে যায় ইজি চেয়ারের ক্যাচ ক্যাচ আওয়াজ। হঠাৎ এহসানের দিকে উড়ে আসে একটি কাচের বোতল, যা তৎক্ষণাৎ এহসানের কপালে লেগে কেটে যায়। এহসানের মুখ থেকে বেরিয়ে আসে ব্যথাতুর আওয়াজ। গড়গড় করে রক্ত পড়তে থাকে। এহসান ভয় ভয় তাকায় সামনে। রাগে ফুঁসতে থাকে সামনে থাকা ব্যক্তিটি। মনে হচ্ছে ইলাফের প্রশংসা করে সে বিশাল বড় ভুল করে ফেলেছে, যার ফলস্বরূপ সামনে থাকা ব্যক্তিটি কাচের বোতল ছুঁড়ে মেরেছে তার দিকে। এহসান কপালে হাত দিয়ে ক্ষীণ স্বরে বলে ওঠে, আমি তেমন ভাবে বলতে চাইনি। ব্যক্তিটির আগে গোজগোজ করতে করতে কঠোর কণ্ঠে বলে ওঠে, কখনো নিজের শত্রুকে নিজের থেকে বেশি শক্তিশালী মনে করা যাবে না। তাহলে পরাজয় নিশ্চিত। মনের মধ্যে একবার ভয় গেঁথে গেলে পুনরায় আত্মবিশ্বাস জোগানো অসম্ভব হয়ে পড়ে। আমরা প্ল্যান মোতাবেক এগোব। এহসান ছোট্ট করে উত্তর দেয়। জি। গেট লস্ট, কিছুটা জোরে চেঁচিয়ে ওঠে ব্যক্তিটি। গুটি গুটি পায়ে এহসান সেখান থেকে বেরিয়ে আসে। সে নিজের জীবন নিয়ে শঙ্কায় আছে। পিছু হটার কোন উপায় নেই। ইলাফ সুন্দর করে গুছিয়ে খাবার পরিবেশন করতে লাগলো টেবিলের উপর। আয়াত মনোযোগ দিয়ে দেখতে থাকলো। ইলাফ একটা চেয়ার টেনে বসে পড়ে সেখানে। আয়াতও আরেকটা চেয়ার টেনে বসতে যায়। ইলাফ আয়াতের হাত ধরে টেনে এনে নিজের কোলে বসিয়ে বলে ওঠে, এত সুন্দর আসন রেখে চেয়ারে বসতে যাচ্ছ কেন? লজ্জা করছে না তোমার? আয়াত চোখ ছোট ছোট করে তাকায় ইলাফের দিকে। ভ্রু কুঁচকে বলে উঠে, এভাবে বসে খাবো কিভাবে? এখানে বসেই খাবে। আমি আপনার কোলে বসে থাকলে আপনি কিভাবে খাবেন? তুমি খাইয়ে দিবে আয়াত জান, বলে আয়াতের কোমর জড়িয়ে ধরে ইলাফ। আয়াত ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে।
মনে মনে ভাবে এই লোক টিকটিকির মতো সারাদিন লেপ্টে থাকে। আগের জন্মে নিশ্চিত টিকটিকিদের রাজা ছিল। এখন একটু শান্তিতে খেতেও দিচ্ছে না। ভাবতে ভাবতে খাবার তুলে নেয় আয়াত। কিছু কি ভাবছো আয়াত জান, ভ্রু কুঁচকে বলে ইলাফ। এই সেরেছে, লোকটার জন্য শান্তিতে নিজের মনে মনেও কিছু ভাবতে পারবে না। কি ভাববো কিছুই ভাবিনি আয়াত জান। ইলাফ কিছু বলতে নিয়েছিল, কিন্তু ইলাফকে আর কোন কথা বলতে না দিয়ে মুখে খাবার পুরে দেয় আয়াত। এরপর নিজেও খেতে থাকে। ইলাফ একটা কথা বলবো। ইলাফের মুখে খাবার দিতে দিতে বলে আয়াত। ইলাফ মাথা উপর নিচ দুলিয়ে চোখের ইশারায় বলতে বলে, আমার মনে হয় এবার আমার পড়ালেখায় মনোযোগ দেওয়া উচিত। অনেকদিন তো হলো এভাবে, আর কতদিন। তৎক্ষণাৎ কঠোর হয়ে যায় ইলাফের চেহারা। দাঁতে দাঁত চেপে মুখে খাবার শেষ করে সে। এরপর রাগে গোজগোজ করতে করতে বলে ওঠে, এভাবে আর কতদিন মানে? তোমার কি আমার সাথে থাকতে ভালো লাগছে না আয়াত জান? আয়াত একটা শুকনো ঢোক গিলে, আমি সেটা বলতে চাইনি ইলাফ। সামনে আমার পরীক্ষা। এমনিতেও আমি অনেক বেশি গ্যাপ দিয়ে ফেলেছি। এসব কাভার করে উঠতে আমার অনেক বেগ পেতে হবে। এখনই যদি আবার শুরু না করি ভীষণ দেরি হয়ে যাবে। প্লিজ ইলাফ, আমি পড়ালেখা কন্টিনিউ করতে চাই। ইলাফ জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে। আয়াত অসহায় মুখ নিয়ে তাকিয়ে আছে ইলাফের উত্তরের আশায়। আমরা শহর থেকে অনেক দূরে আছি আয়াত জান। এখান থেকে তোমার কলেজে যাওয়া সম্ভব না। আয়াত ইলাফের গালে নিজের একটা হাত রাখে। কাদো কাদো কণ্ঠে বলে ওঠে, প্লিজ ইলাফ। ইলাফ চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। দু আঙ্গুলের দ্বারা নিজের কপাল ঘষতে ঘষতে কিছু একটা ভাবতে থাকে। আয়াত করুণ চেহারায় তাকিয়ে আছে। সে কিছুতে নিজের স্বপ্ন এইভাবে ভেঙ্গে দিতে চায় না। যে করেই হোক ইলাফকে রাজি করাতে হবে। ইলাফ চোখ খুলে তাকায়। আয়াত খুশি হয়ে একগাল হেসে দেয়। ঠিক আছে, তাতেই চলবে। আয়াত আবার কিছু একটা ভাবে। এরপর ইলাফের দিকে তাকিয়ে আবার বলে ওঠে, আরেকটা কথা ইলাফ। হুম। আমার একটা মোবাইল ফোন লাগবে। এতদিনের সবগুলো নোট কালেক্ট করতে হবে। আর তাছাড়া কারো সাথে সেভাবে যোগাযোগ করা হয়নি। ফোন দেওয়া যাবে না তোমাকে, কাট কাট জবাব ইলাফের। কেন? তোমার প্রয়োজনে তুমি ল্যাপটপ ব্যবহার করবে। আর মোবাইল অত্যাধিক জরুরি হলে আমারটা ব্যবহার করবে। আয়াত কাদো কাদো কণ্ঠে বলে ওঠে, আপনি ছাড়া আর কারো সাথে প্রেম করব না তো, প্রমিস। ইলাফ হেসে দেয়। আয়াতের নাক টেনে বলে ওঠে, আমি ছাড়া তোমার আর কোন অপশন নেই আয়াত জান। এরপরই মুখটা গম্ভীর করে বলে উঠে, আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি কখনোই আসবে না। আসলে তাকে জানে মেরে দিব। এমন অবস্থা করব যে কেউ লাশও খুঁজে পাবে না। আয়াত তাকায় ইলাফের দিকে। দৃঢ় কণ্ঠে বলে ওঠে। ইলাফ হেসে বলে ওঠে, আমার আয়াত জানের তো দেখছি ভীষণ উন্নতি হয়েছে। তাহলে এখন? ইলাফ কিছু বলতে যাবে তার আগে আয়াত ফতাফত খাবার তুলে দেয় ইলাফের মুখে। ইলাফকে কোন কথা বলার সুযোগ না দিয়ে একের পর এক খাবার দিতে থাকে। আয়াত জানে এখন ইলাফের মুখ খুলতে দেয়া মানে তার মুখের ভেতর থেকে এক একটা পারমাণবিক বোমা বের হবে। এই লোক যা অসভ্য, কোন কথাই বলতে দেওয়া যাবে না। ইলাফের সাথে সাথে আয়াতও খেয়ে নেয়। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আয়াত। আজকে সে কলেজে যাবে। কতদিন হয়ে গেছে বাহিরের দুনিয়ার মুখ দেখে না সে। এমনিতেও আয়াত ঘোরাঘুরি তেমন একটা পছন্দ করে না। লোকসমাগম সেও কিছুটা এড়িয়ে চলার ট্রাই করে। কিন্তু তাই বলে ঘরবন্দি হয় কখনো এতদিন থাকেনি। সত্যি কথা বলতে আয়াতের খারাপ লাগেনি। সে ইলাফের সাথে খুব হ্যাপি ছিল। এই কদিনে তাদের দুষ্টু মিষ্টি সংসার নিয়ে দুজনের খুব সুখে ছিল। দুজনের একসাথে সময়গুলো কোন দিক দিয়ে কেটে গেছে তারা নিজেরাই বুঝতে পারেনি। আয়াত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। তার পরনে একটা হোয়াইট লং কুর্তির সাথে ফর্মাল জিন্স। মাথায় জড়ানো একটা বেইজ কালার হিজাব। আয়াত ঘুরে ঘুরে নিজেকে দেখছে। খাবারের ট্রে হাতে রুমে প্রবেশ করে ইলাফ। আয়নায় ইলাফকে আসতে দেখে পিছনে ফিরে তাকায় আয়াত। ইলাফের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে থাকে সে। ইলাফও আজকে অফিসে যাবে। তাই সেও রেডি হয়ে নিয়েছে। পরনে একটা শুভ্র রঙের শার্ট, তার উপরে কালো ক্রোপস স্যুট। নিচে কালো ফর্মাল প্যান্ট। গলায় কালো একটা টাই যা ঢুকিয়ে রাখা স্যুটের ভিতর। হাতে ব্র্যান্ডের ওয়াচ। কোটটা এখনো পরা হয়নি। হয়তো যাওয়ার সময় পরে নিবে। ইলাফকে এইভাবে দেখে আয়াত যেন নিজের কয়েকটা হার্টবিট মিস করল। দ্রিম দ্রিম শব্দ হতে লাগলো বুকের ভিতর। ইলাফকে অত্যাধিক সুদর্শন লাগছে।
তার থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে আয়াতের। এই সুন্দর সুদর্শন মানুষটা একান্ত তার নিজের, ভাবতেই কেমন লজ্জারা ঘিরে ধরছে আয়াতকে। রক্তিম আভায় চেয়ে যায় সম্পূর্ণ গাল। আয়াতকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ইলাফ ট্রেটা টেবিলে রেখে এগিয়ে আসে আয়াতের দিকে। কি দেখছো এমন করে আয়াত যান? আপনাকে দেখছি। দেখা শেষ হলে খেয়ে নাও। তোমার না দেরি হয়ে যাচ্ছে। হুঁশ ফিরে আয়াতের। ইলাফের দিকে কেমন করে তাকিয়েছিল ভাবতেই আরেক দফা লজ্জায় পড়ে যায়। তখনই কিছু একটা মনে করে আয়াত বুকে দুহাত গুজে তাকায় ইলাফের দিকে। ইলাফ একটা কথা বলুন তো। হুম, ছোট করে বলে ইলাফ। আপনাকে এত সুন্দর হতে কে বলেছে? আয়াতের প্রশ্নে ভ্রুজোড়া কুঞ্চিত কুঁচকে তাকায় ইলাফ। নিশ্চয়ই মেয়েরা আপনাকে চোখ দিয়ে গিলে খায়। ড্যাব ড্যাব করে বেহায়ার মতো আপনার দিকে তাকিয়ে থাকে। ইলাফ আরও কিছুটা এগিয়ে আসতে আসতে বলে উঠে। আর ইউ জেলাস আয়াত যান? আলবাত জেলাস আমি, কিছুটা জোর গলায় বলে আয়াত। আমার একান্ত নিজের মানুষের দিকে কেউ তাকালে অবশ্যই আমি জেলাস। ইলাফ মনে মনে ভাবি তুমি এতটা জেলাস আয়াত যান, ভাবো তোমার দিকে কেউ তাকালে আমার কেমন লাগে। নিশ্চয়ই সাথে সাথে তার চোখ দুটো উপড়ে ফেলতে মন চায়। আপনি এখন থেকে নিয়মিত মাস্ক পরে বের হবেন। আয়াতের কথায় ভাবনা ছুটে ইলাফের। কিছু বললে? হ্যাঁ বলেছি, আপনি আজকে থেকে কোথাও বের হওয়ার সময় নিয়মিত মাস্ক পরে বের হবেন। বলেই আয়াত দ্রুত একটা মাস্ক বের করে নেয়। আমি কি কোন ক্রিমিনাল যে নিজেকে লুকিয়ে রাখবো আয়াত যান? অবশ্যই আপনি ক্রিমিনাল, বিশাল বড় পাপ করে ফেলেছেন আপনি। আপনি আমার মন চুরি করে ফেলেছেন। যেটার শাস্তি স্বরূপ আপনাকে নিজেকে লুকিয়ে রাখতে হবে। ইলাফ হাসে আয়াতের কথায়। আয়াতের কাছে গিয়ে ফিসফিস করে বলে ওঠে। আই লাইক দিস জেলাসি আয়াত যান। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কেন মাস্ক পরেছেন, যদিও কেউ জিজ্ঞেস করবে না, তাও যদি করে বলবেন আপনি একজন পর্দাশীল পুরুষ। পরনারীর কুঞ্জর থেকে নিজেকে রক্ষা করার জন্য বউয়ের পরামর্শে পর্দা করে চলছেন, ঠিক আছে? ইলাফ আয়াতের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয়। নাকে নাক ঘষে বলে ওঠে। ঠিক আছে বউ। হ্যাঁ চলুন খেয়ে নি। এরপর আয়াত খেয়ে নেয়, সাথে ইলাফকেও খাইয়ে দেয়। খাওয়া শেষ করে দুজনে উঠে পড়ে। আয়াত এগিয়ে গিয়ে ইলাফের গায়ে কোট জড়িয়ে দেয়। ইলাফ মুচকি হেসে আয়াতের হাত ধরে বলে, চলুন ম্যাডাম যাওয়া যাক। প্রায় 1 ঘন্টা পর কলেজে এসে পৌঁছায় তারা। ইলাফ আয়াত দুজনের কেউই এখনো গাড়ি থেকে নামেনি। আয়াতকে সে কখন থেকে গাড়িতে বসিয়ে রেখেছে, কিছু বলছেও না সে। শুধু ঘাড় কাত করে তাকিয়ে আছে আয়াতের দিকে। আয়াতের ভীষণ অস্বস্তি হচ্ছে। কিছু বলবেন ইলাফ? ইলাফ চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নেয়। এরপর আবার চোখ খুলে। আয়াতকে কিছুতে ছাড়তে মন চাইছে না ইলাফের। কেমন যেন হাঁসফাঁস করছে তার অন্তর। না গেলে হয় না আয়াত যান? করুণ সুরে ইলাফের গালে এক হাত রেখে বলে। এত দূরে এসেছি ইলাফ, মাত্র 3টা ক্লাস, এরপর আবার চলে যাব। ইলাফ আয়াতের হাত ধরে টেনে নিজের কোলের উপর বসায়। ঘাড়ে মুখ গুজে দেয়। কি করছেন কি ইলাফ? ইলাফ দুহাতে শক্ত করে আয়াতের কোমর জড়িয়ে ধরে বলে উঠে। তোমাকে কেন জানি ছাড়তে মন চাইছে না আয়াত যান। দেরি হয়ে যাচ্ছে তো ইলাফ। ইলাফ তাকায় আয়াতের দিকে, এরপর বলে ওঠে। আমি আসা পর্যন্ত কোথাও যাবে না। আমি এসে তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? সবার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে। কারো সাথে মিশতে যাবে না। ঠিক আছে। ইলাফ একটা নতুন মোবাইল বের করে দেয় আয়াতকে। এই নাও তোমার ফোন। এই ফোন দিয়ে আমাকে ছাড়া আর কাউকে কল দিবে না। আমার নাম্বারটা সেভ করাই আছে। তোমার নাম্বারটাও দিবে না কাউকে, এমনকি তোমার ফ্রেন্ডদের কেউ না। আয়াত মোবাইলটা হাতে নিয়ে ব্যাগে ঢুকায়। ঠিক আছে। একটা চুমু খাও আয়াত যান। আয়াত হেসে ইলাফের দুগালে দুটো চুমু খায়। হয়েছে, এবার ছাড়ুন ইলাফ। ইলাফ আয়াতকে ছেড়ে দেয়। আয়াতও গাড়ি থেকে নেমে পড়ে। ক্যান্টিনে বসে আছে আয়াত। সাথে মারিয়া তানহাও রয়েছে। বিয়ে করে ফেললি আর আমাদের একটা বার জানালিও না। জানিস তোর জন্য কত টেনশন হয়েছিল আমার। হঠাৎ কেমন উধাও হয়ে গিয়েছিলি। অভিমান মিশ্রিত কণ্ঠে বলে ওঠে মারিয়া। পাশে থেকে তানহা বলে ওঠে। আমাদের কেন বলবে, আমরা কি ওর কেউ হই নাকি? ও তো আমাদের চেনে না। ও এখন মিসেস সায়ান ইতিজাজ, আমাদের মতো মানুষকে পাত্তা দেওয়ার সময় আছে নাকি তার? তোরা আমাকে ভুল বুঝিস না প্লিজ। আমি জানাতে চেয়েছিলাম কিন্তু ইলাফ আমাকে জানাতে দেয়নি। হ্যাঁ হ্যাঁ, এখন তো এগুলোই বলবি। প্লিজ জান পাখিরা, তোরা যদি আমাকে ভুল বুঝিস তাহলে আমি কার কাছে যাব বলতো?
কাদো কাদো মুখ করে বলে আয়াত। মারিয়া ভেংচি কেটে বলে ওঠে, হয়েছে হয়েছে, আর এত ঢং করতে হবে না এখন। আমাদের ট্রিট দে, তাহলে তোকে মাফ করে দিব। ঠিক আছে, বলে মারিয়ার গাল দুটো টেনে দেয় আয়াত। এরপর তাদের পছন্দমতো খাবার অর্ডার দিয়ে গল্প করতে থাকে। আয়াত, আমাদের দুলাভাই কি কি রোমাঞ্চ করেছে তোর সাথে বললি না তো? আয়াত বিষম খায়। মাত্রই খাবার মুখে দিয়েছিল সে। তানহার এমন উদ্ভট কথায় খাবার পেট পর্যন্ত পৌঁছানোর আগে গলায় এসে থেমে যায়। মারিয়া পানি এগিয়ে দেয় আয়াতের দিকে। পানি খেয়ে কিছুটা শান্ত হয় আয়াত। এসব নাটক করে কোন লাভ হবে না, ঝটপট বলে ফেলপাশ থেকে বলে ওঠে তানহা। কি বলবো? ইসস, ভাজা মাছ উল্টে খেতে জানে না উনি, এমন ভাবখানা। বলেই মুখ বাঁকায় তানহা। সত্যিই আমি ভাজা মাছ উল্টে খেতে পারি না। তাই তো ইলাফ খাইয়ে দেয় আমাকে, বলেই ফিক করে হেসে দেয় আয়াত। ও আচ্ছা তাই, কিছুটা টেনে টেনে বলে মারিয়া। আমি অনেক লাকি রে, ওনার মতো একজন স্বামী পেয়েছি। অত্যন্ত ভাগ্যবতীদের কপালে জোটে শুধু এমন স্বামী। উনি ভীষণ ভালোবাসে আমাকে। একদম যাকে বলে উন্মাদের মতো। এহেম এহেম। মারিয়া তানহা একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারায় হেসে ওঠে। আয়াত এবার কিছুটা লজ্জা পায়। দেখ দেখ তানহা, আমাদের আতু কেমন লজ্জা পাচ্ছে, বলে দুজনে উচ্চস্বরে হেসে দেয়। হাসি থামিয়ে তানহা আয়াতে গাল দুটো টেনে দেয়। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আমরাই তো। কিন্তু আয়াত, তুই এটা ঠিক করলি না, আমরা এখনো বিয়ে করলাম না, কিন্তু তুই ঠিকই বিয়ে করে বরের সাথে ঝাক্কাস রোমাঞ্চ করছিস। মুখটা মলিন করে বলে ওঠে মারিয়া। তোরাও বিয়ে কর, কে বারণ করেছে তোদের? হ্যাঁ, ইলাফ দুলাভাই এর মতো কাউকে পেলে ঠিক করে ফেলবো। তানহার কথা আয়াত ঘোর বিরোধিতা করে। আয়াত বলে ওঠে, উহু, ওনার মতো কাউকে পাবি না। উনি এক পিসি, যেটা শুধুমাত্র আমার। উনার মতো আর দ্বিতীয় কেউ নেই। বাহ বাহ, মারিয়া, দেখেছিস বরের প্রশংসা কিভাবে করছে? আমাদেরও মাঝে মাঝে এমন প্রশংসা করতে পারিস। এরকম আরো নানা ধরনের গল্প করতে থাকে তারা। দূর থেকে আয়াতকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে এহসান। কলেজে তাদের গোপন লোক ছিল, যারাই খবর দিয়ে দেয় আয়াত কলেজে এসেছে। তাই কোনো প্রকার সময় নষ্ট না করে চলে এসেছে সে। আজ খবর নিয়েই ছাড়বে দুজন বর্তমানে কোথায় থাকছে। কলেজ গেটের সামনে গত 10 মিনিট থেকে দাঁড়িয়ে আছে আয়াত। ইলাফের এখনো আসার কোনো খবর নেই। আয়াত সযত্নে ব্যাগ থেকে মোবাইল বের করে ইলাফকে কল করার উদ্দেশ্য। পরপর 3টা কল দেওয়ার পরও অপর পাশ থেকে কোন প্রতি উত্তর আসে না। ইলাফ কল ধরছে না। আয়াত মনে মনে ভাবে, ইলাফত এতটা খামখেয়ালি চলে না, কি হলো তার আবার? কোন প্রবলেম হলো না তো? মাত্রই মিটিং শেষ করে বেরিয়েছি ইলাফ। অত্যন্ত জরুরি মিটিং থাকায় কিছুটা দেরি হয়ে গেল। অনেকদিন পর এসেছে, তাই অনেকগুলো ফাইলও চেক করতে হয়েছে। মোবাইলটা সে নিজের কেবিনেই ফেলে রেখে গিয়েছিল। হাত ঘড়িতে সময়টা দেখে নেয় সে। প্রায় 20 মিনিট লেট। শিট। হাত মুষ্টিবদ্ধ করে নেই ইলাফ। হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকে পড়ে। নিজের কোট আর মোবাইল ফোন হাতে নিতেই জলজল করে ভেসে উঠে আয়াতের কল। নিশ্চয়ই তার আয়াতজান তার জন্য অপেক্ষা করছে। দ্রুত পায়ে বেরিয়ে যায় ইলাফ। অফিসের কাজ ছাড়াও তার অতীব জরুরি একটি কাজ ছিল, যেটা না করলেই নয়। মূলত সেই উদ্দেশ্যেই আজকে বের হওয়া। সাই সাই করে ধেয়ে যাচ্ছে ইলাফের কালো রঙের মার্সিডিজটি। প্রচণ্ড ক্ষোভ জমা হয়ে আছে তার অন্তরে। দাঁতে দাঁত চেপে স্টেয়ারিং ঘুরিয়ে যাচ্ছে সে। পর মুহূর্তে কিছু একটা ভেবে বাঁকা আসে। খুব জলদি ধামাকা হবে। আয়াতের চোখে মুখে ফুটে উঠছে বিরক্তি, একটা মানুষের জন্য আর কতক্ষণ ওয়েট করা যায়। ফোনটাও তুলছে না। এইদিকে সূর্য মামা মনে হয় তার সব তেজ দিয়ে সবাইকে ভস্ম করে দিবে। নিশ্চয়ই সূর্যি মামা মামির সাথে ঝগড়া করেছে, বউয়ের সাথে না পেরে সকল রাগ এখন অন্যত্র সবার উপর মেটাচ্ছে। বিরক্তিতে আয়াতের মুখ থেকে চৌ শব্দ বেরিয়ে আসে। তানহা আর মারিয়া আরো আগে চলে গিয়েছে। তারা থাকতে চেয়েছিল, কিন্তু আয়াতে বলেছিল প্রয়োজন নেই। ইলাফ এসে তাকে নিয়ে যাবে। আয়াত এগিয়ে গিয়ে সামনে থাকা দোকান থেকে একটা ঠান্ডা কোমল পানীয় নিয়ে আবার যথাস্থানে এসে দাঁড়ায়। আয়াত মনোযোগ দিয়ে কোমল পানীয় পান করছে, হঠাৎ একটি ছোট ছেলে হাতে একটা প্যাকেট নিয়ে সামনে দাঁড়ায়। আয়াত হৃদয় কুঁচকে ছেলেটির দিকে তাকায়। কিছু বলবে বাবু? ছেলেটা প্যাকেটটা এগিয়ে দেয় আয়াতের দিকে। কার এটা? জিজ্ঞেস করে আয়াত। ছেলেটা ইশারায় হাত দিয়ে দূরে দেখায়। আয়াত ও ছেলেটার ইশারা অনুসরণ করে সেদিকে তাকায়। কাউকেই দেখতে পায় না সে।
আয়াত ছেলেটাকে আবার জিজ্ঞেস করে, এখানে তো কেউ নেই বাবু। ছেলেটা ইশারায় কিছু একটা বলে কিন্তু বুঝতে পারে না আয়াত। কে দিয়েছে এটা বাবু? এবার ছেলেটা আবার ইশারা করে বোঝায় সে কথা বলতে পারে না। মূলত সে বাক প্রতিবন্ধী। আয়াতের মায়া হয় ছেলেটার জন্য। আয়াত ছেলেটার হাত থেকে প্যাকেটটা নেয়। প্যাকেটের উপরে সুন্দর করে লেখা মিসেস আয়াত ইতিজাজ। আয়াত এবার পুরোপুরি শিওর হয় যে এটা তার জন্যই কেউ পাঠিয়েছে। আয়াত ছেলেটাকে আবার কিছু বলতে যাবে তার আগেই ছেলেটা আয়াতকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। আয়াত প্যাকেটটা হাতে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। নিবে কি নেবে না সেটাই ভাবতে থাকে। আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছে না এমন যাদের দেখে পরিচিত মনে হচ্ছে। কে দিতে পারে ভাবতে থাকে আয়াত। একবার খুলে দেখবে কি ভিতরে কি আছে। যেহেতু তার নামে দেওয়া আছে নিশ্চয়ই তার জন্যই কিছু। আয়াত মনস্থির করে প্যাকেটটা খুলে দেখবে। প্যাকেটটা খুলতে যাবে তখনই দেখতে পাই ইলাফের কালো রঙের মার্সিডিসটা তার দিকে এগিয়ে আসছে। আয়াত তড়িঘড়ি করে প্যাকেটটা ব্যাগের ভিতর ঢুকিয়ে নেয়। ইলাফ দেখলে রাগ করতে পারে পরে বাসায় গিয়ে না হয় দেখবে কি আছে ভেতরে। গাড়িটা এসে আয়াতের সামনে দাঁড়াতে ইলাফ তড়িঘড়ি করে নেমে আসে। দৌড়ে গিয়ে দুহাতে আয়াতের গাল দুটো ধরে নিজের দিকে ফিরায়। কড়া রোদে আয়াতের ফুলকো গাল দুটি রক্তিম বর্ণ ধারণ করেছে। অত্যাধিক তাপ বের হচ্ছে আয়াতের গাল দুটো থেকে। তুমি ঠিক আছো আয়াত জান? আই এম সরি, জরুরি মিটিং থাকায় লেট হয়ে গিয়েছে। প্লিজ ক্ষমা করে দাও। আমি ঠিক আছি চলুন, শান্ত কণ্ঠে বলে আয়াত। ইলাফ আবার দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে বলে ওঠে, তোমার অনেক কষ্ট হয়েছে আমার জন্য অপেক্ষা করতে তাই না আয়াত জান প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর কখনো এমন হবে না। আয়াত একবার চারপাশে নজর বুলায়। কতগুলো উৎসুক চোখ তাদের দিকে দৃষ্টি মেলে তাকিয়ে আছে। নিশ্চয়ই বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। আয়াতের এবার ভীষণ লজ্জা লাগছে সাথে অস্বস্তিও হচ্ছে। এই লোকটা কখন কি করে কোন ঠিক নেই। আয়াত কিছুটা ফিসফিস করে বলে উঠে, ছাড়ুন ইলাফ কি করছেন? দেখুন মানুষ কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। ইলাফ একবার চারপাশে তাকায় এরপর আয়াতের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আমার বউকে আমি ধরে রেখেছি তাতে কার কি? আয়াত চোখ ছোট ছোট করে তাকায় ইলাফের দিকে। এই লোকটার আসলে সমস্যা কোথায় সেটাই বুঝে উঠতে পারে না আয়াত। নিশ্চিত ব্রেনের তারগুলো একটা আরেকটার সাথে ট্রান্সফার হয়ে গেছে। ইলাফ আমি অনেক টায়ার্ড তাছাড়া আমার খিদেও পেয়েছি একটু জলদি চলুন। আয়াতের কথা শুনে ইলাফ অস্থির হয়ে ওঠে। তার আয়াতজানের খিদে পেয়েছে আর সে কি না রাস্তায় দাঁড়িয়ে সময় নষ্ট করছে। ইলাফ আয়াতকে ছেড়ে দিয়ে দ্রুত বেগে গাড়ির দরজা খুলে দেয়। আয়াতকে বসিয়ে দিয়ে দরজা লক করে দেয়। আয়াত একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। যাক বাবা তাহলে বুদ্ধিটা কাজে দিয়েছে। ইলাফও ঘুরে গিয়ে আরেকটা দরজা খুলে ভিতরে ঢুকতে যাবে তখনই কি মনে করে ঝট করে পেছনে ফিরে তাকায়। শীতল দৃষ্টি রাখে পেছনে থাকা সাদা রঙের গাড়িটির দিকে। তৎক্ষণাৎ এক শীতল স্রোত বয়ে যায় এহসানের শিরোদারা বেয়ে পরপর কয়েকটা শুকনো ঢোক গিলে সে। ইলাফের শীতল চাহনি তাকে বুঝিয়ে দিচ্ছে তাদের পিছু নেওয়ার মতো দুঃসাহসিকতা যাতে না করে। এই শান্ত শীতল চাহনির অব্যক্ত হুমকি এহসান ঠিকই বুঝে গিয়েছে। ইলাফ আসুন না দাঁড়িয়ে আছেন কেন? আয়াতের কথায় ইলাফ গাড়ির ভিতরে প্রবেশ করে। সাই সাই করে উড়ে যায় কালো রঙের গাড়িটি। এহসান ঠায় বসে আছে গাড়ির ভিতর। এসি চলছে তাও তরতর করে ঘাম ছুটছে তার কপাল বেয়ে। ইলাফকে ফলো করার মতো বোকামো সে জীবনেও করবে না। নিজে থেকে মৃত্যুকে ডেকে আনতে ইচ্ছুক নয় সে। লোকালয় ছাড়িয়ে জঙ্গলের দিকে ঢুকছে ইলাফের গাড়িটি। এটা ঠিক জঙ্গল বলা যায় না কিন্তু চারপাশে বিশাল বড় বড় গাছ। তার মাঝ বরাবর সরু পিচঢালা রাস্তা। জায়গাটা ঠিক কোথায় অবস্থিত আয়াত জানে না। কিন্তু এটা যে শহর থেকে বেশ দূরে সেটা বোঝাই যাচ্ছে। এই নিরিবিলি জায়গাটাতেই ইলাফের বাড়িটি বানানো হয়েছে। রাস্তাটা এতটাই জনমানবহীন আর অন্ধকার আচ্ছন্ন যে রাতের বেলা তো দুর্দিনের বেলায়ও কেউ ভয় আসবে না। আয়াত ক্লান্ত হয়ে চিটে মাথা এলিয়ে দেয়। ইলাফ আয়াতের দিকে তাকিয়ে একটা হাত আয়াতের উরুর উপর রাখে। এরপর বলে উঠে, আর অল্প একটু আয়াত যান, চলে এসেছি আমরা। আয়াত বসে বসে নিজের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছে। তার সামনে সোফাতেই বসে কিছু একটা করছে ইলাফ। অফিসের কোন কাজ মনে হচ্ছে না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছুই হবে হয়তো। অত্যাধিক মনোযোগ প্রদর্শিত থাকায় আয়াতের সেটাই মনে হলো। আয়াত সবকিছু সাইডে রেখে কিছুটা উঁচু হয়ে নিজের শিরোদারা সোজা করে নেয়।
অনেকক্ষণ বসতে বসতে কোমর ধরে গিয়েছে তার। তাই হাত পা ছুঁড়ে নিজের জয়েন্টগুলোকে একটু নেড়েচেড়ে নেয়। এরপর আবার তাকায় ইলাফের দিকে। ইলাফ একটা গ্রে কালার জগার প্যান্টের সাথে সাদা টি শার্ট পরেছে। ইদানিং ইলাফকে আয়াতের কাছে কেন যেন অত্যাধিক সুদর্শন মনে হয়। মনে হয় সে যাই পরে তাকে তাতেই ভীষণ সুন্দর লাগে। নিজের অর্ধাঙ্গকে কি সব নারীর কাছে এমন সুন্দর লাগে? নাকি ইলাফি মাত্রাতিরিক্ত সুদর্শন বলে আয়াতের কাছে এমন মনে হয়? আয়াত একবার নিজের দু গালে হাত দেয়, মনে মনে ভাবে ইলাফও কি তার থেকেও বেশি সুন্দর? হয়তো। নাকি আয়াতি ইলাফকে অতিমাত্রায় ভালোবেসে ফেলেছে? আয়াত আবার তাকায় ইলাফের দিকে। ইলাফকে স্বাভাবিকের তুলনায় এখন কিছুটা অন্যরকম লাগছে। এর কারণ হলো ইলাফ একটা গোল ফ্রেমের চশমা পরে আছে, যার দরুন তাকে খুবই অভিজ্ঞ আর বিচক্ষণ মনে হচ্ছে। অবশ্য আরও একটা কারণ আছে। ইলাফ মনোযোগ দিয়ে কাজ করার ফাঁকে ফাঁকে ভাবনার মাঝে নিজের একটা হাতের 4 আঙ্গুল থুতনিতে রেখে তর্জনী দিয়ে নিজের ঠোঁট স্লাইড করে। আবার মাঝে মাঝে নিজের খোঁচা খোঁচা দাড়ি যুক্ত গালে হাত বুলিয়ে দিচ্ছে, যা ইলাফকে প্রয়োজনের তুলনায় আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলছে। আয়াত কয়টা শুকনো ঢোক গিলে। এই মুহূর্তে তার মন চাইছে উঠে গিয়ে ইলাফকে টপাটপ কয়েকটা কামড় বসিয়ে কিছুটা খেয়ে ফেলতে, যেটা আদৌ সম্ভব নয়। অবশ্য চুমু তো খেতে পারে। কিন্তু মস্তিষ্ক ঘোর বিরোধিতা করছে, বারবার বলে উঠছে, একদম না হহ আয়াত, জল ঘোলা করতে গেলে তোরই বিপদ। আবার হৃদয় বলছে, তোরই অর্ধাঙ্গ, তোর আপন সত্তা, কয়েকটা চুমু খেলে কোন পাপ হবে না। হৃদয় আর মস্তিষ্কের দ্বিধাদ্বন্দ্বে পড়ে আয়াত ইলাফের দিকে তাকিয়ে ঠায় বসে আছে। এভাবে তাকালে আমি ডিস্ট্রাক্ট হয়ে যাই আয়াতজান। চুমু খেতে ইচ্ছে হলে খেতে পারো, আমি মাইন্ড করব না। আয়াত চমকায়, পরপর কয়েকবার চোখের পাতা ঝাপটায়। ইলাফ কি করে বুঝলো সে চুমু খেতে চাচ্ছে? আয়াত সে কখন থেকে ইলাফের দিকে তাকিয়ে আছে, এর মাঝে আয়াতের একবারও মনে হয়নি ইলাফ তার দিকে তাকিয়েছিল। এই লোকটার কি মাথায়ও দুইটা চোখ আছে নাকি? আয়াত কি ভাবছে সেটাও বলে দিচ্ছে। মনোবিজ্ঞানী নাকি এই লোক আজীব? আয়াত অবাক হয়ে তাকিয়ে আছে। ইলাফ এবার ল্যাপটপটা সাইডে রেখে আয়াতের দিকে তাকায়। এদিকে আসো আয়াতজান। আয়াত নিঃশব্দে এগিয়ে যায় ইলাফের দিকে। আয়াত বসতেই ইলাফ আয়াতকে একপাশ থেকে জড়িয়ে ধরে বাহুতে থুতনি রেখে তাকায় তার দিকে। নিজের ছোট্ট মাথায় এত চাপ দিচ্ছ কেন আয়াতজান? আচ্ছা, আপনি কি করে বুঝলেন আমি চুমু খেতে চাইছি? ইলাফ মৃদু হেসে বলে উঠে, তার মানে সত্যি তুমি আমাকে চুমু খেতে চাও আয়াতজান? আয়াত জিভ কাটে। মুখ ফুসকে কি বলে ফেলল সে? না, আমি আপনাকে চুমু খেতে চাইব? মাত্রই বললে তুমি। ইলাফের কথার পাঁচে আয়াত কি বলবে বুঝতে পারছে না। নিজের কথার প্যাচে নিজেই আটকে গেছে। আয়াত কথা ঘুরানোর জন্য বলে ওঠে, ইলাফ, আমাদের মনে হয় কোথাও ঘুরতে যাওয়া উচিত। ইলাফ ভ্রু কুঁচকে তাকায়। আয়াত ভীষণ খায়, সে কখন বলল এটা? এই লোক সব কিছুর উল্টো মানে বের করে কেন সব সময়, সেটাই বুঝতে পারে না আয়াত। আমি কখন বললাম এটা? তো বিয়ের পর তো মানুষ হানিমুনেই যায়। আয়াত মনে মনে নিজেকে 100 গালাগাল দিতে থাকে। কেন যে কথা ঘুরানোর জন্য আহাম্মকের মতো এরকম একটা আজাইরা কথা বলতে গেল। ইলাফ আয়াতের বাহুতে নাক ঘষতে ঘষতে বসে বলে উঠে, বলো আয়োজন। আয়াত কিছুটা তেতে উঠে, কি বলবো? কোথায় যেতে চাও সেটা বলো। কোথাও যেতে চাই না। ছাড়ুন, আমার কাজ আছে। ইলাফ মুখটা বাচ্চাদের মতো করে চায় আয়াতের দিকে। কেন রাগ করছো হায় আয়াতজান? সব সময় বাজে বকেন আপনি। ইলাফ এবার আয়াতেকে আরো কিছুটা শক্ত করে জড়িয়ে ধরে। এরপর আবার বলে উঠে, আমি তোমার কাছে কেমন যেন বাচ্চা হয়ে যাই আয়াতজান। শিশুর মতো ভুল করি আর তোমাকে রাগাই। জানো, তোমারে রাগান্বিত চেহারা দেখতে আমার খুব ভালো লাগে। রাগলে তোমাকে ভীষণ সুন্দর লাগে। আয়াত ঠোঁট গোল করে দুটো গভীর নিঃশ্বাস ছাড়ে। ইলাফ আয়াতকে প্রেমাচ্ছন্ন দৃষ্টিতে একাগ্রতার সাথে দেখছে। ইলাফের ইচ্ছে করছে এখনই আয়াতকে টেনে তার ওষ্ঠাধরকে শাস্তি দিয়ে শাসন করতে, কেন ইলাফকে এত টানছে। কিন্তু সেটা আর না করে নিজেকে সামলে নেয়। কতক্ষণ এভাবে বসে থাকে তারা? নীরবতা ভেঙ্গে আয়াত বলে ওঠে, চলুন রান্না করি ইলাফ। খিদে পেয়েছে তোমার আয়াতজান? হ্যাঁ চলুন। ইলাফ আয়াতকে ছেড়ে উঠে দাঁড়ায়। তোমাকে যেতে হবে না আয়াতজান, তুমি তোমার পড়া শেষ করো। আমি খাবার বানিয়ে নিয়ে আসছি। কিন্তু, কোন কথা না? আদেশর স্বরে বলে ইলাফ। আয়াতও চুপ সে যায়। আর কোন বাক্য ব্যয় করে না।
ইলাফ এগিয়ে গিয়ে আয়াতের গাল দুটো এক হাতে শক্ত করে চেপে ধরে। সাথে সাথে আয়াতের ঠোঁট কিছুটা গোল হয়ে বেরিয়ে আসে। এরপর আয়াতের ঠোঁটে হালকা চুমু দিয়ে ফিসফিস করে বলে ওঠে, ফিরে এসে অবশ্যই এগুলোকে শাস্তি দিব। আয়াত ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আয়াতকে ছেড়ে উঠে দাঁড়ায় ইলাফ। এরপর একটা চোখ টিপ মেরে বাঁকা হেসে সেখান থেকে চলে যায়। আয়াত বিড়বিড় করে বলে ওঠে, অসভ্য লোক। আয়াত স্টাডি রুমের দিকে পা বাড়ায়। তার ব্যাগটা ওইখানেই রাখা। ব্যাগের ভিতর থেকে একটা বই নিতে হবে। হঠাৎ আয়াতের প্যাকেটের কথা মনে পড়ে যায়। এখনই সুযোগ, ইলাফ নেই। কি আছে প্যাকেটের ভিতর দেখা যাক ভেবে প্যাকেটটা হাতে নেয় আয়াত। প্যাকেট খুলে আয়াত কিছুটা অবাক হয়। প্যাকেটের ভিতর একটা মাঝারি সাইজের ডায়েরি। আয়াত সযত্নে ডায়েরিটা হাতে নেয়। ডায়েরির বাইরের উপরের অংশ সম্পূর্ণ রেজিনের তৈরি। সাদা এবং আকাশী কালার রেজিনের মাঝে ছোট ছোট কিছু পাখি উড়ছে। চারপাশে গোল্ডেন কালার চিকন বর্ডার। দেখে মনে হচ্ছে এক টুকরো আকাশ কেউ তুলে নিয়ে ডায়েরির উপর রেখে দিয়েছে। ডায়েরির একদম মাঝ বরাবর গোটা গোটা অক্ষরে লেখা চন্দ্রকথা। তার পাশে ছোট চাঁদের একটা ক্রিস্টাল। আয়াত মণিমুগ্ধকর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ডায়েরিটার দিকে। ভীষণ সুন্দর ডায়েরিটা। কে তাকে দিয়েছে এটা? আয়াত ডায়েরি লেখে না। এই ডায়েরি দিয়ে কি করবে সে ভাবতে থাকে। এরপর কি যেন মনে করে ডায়েরিটা উল্টায়। অবাক হয়ে যায় আয়াত। পরপর আরো কয়েকটা পাতা উল্টাতে থাকে। সবগুলো পাতাতেই লিখায় ভর্তি। আয়াত ভেবেছিল কেউ তাকে নতুন ডায়েরি গিফট করেছে, কিন্তু এটা তো বেশিরভাগ পাতাতে লিখা। শুধু শেষ কিছুটা পাতা খালি আছে। কেউ তাকে লিখিত ডায়েরি উপহার হিসেবে কেন দিয়েছে? কি আছে এই ডায়েরিতে? আয়াত এবার প্রথম পাতা উল্টায়। একদম প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা আকাশের চাঁদ। আয়াত যান। ইলাফের ডাকে হন্তদন্ত হয়ে ডায়েরিটা বন্ধ করে ফেলে আয়াত। এরপর স্টাডি রুমে থাকা বইয়ের বাজে ডায়েরিটা লুকিয়ে ফেলে। আয়াত কেন ডায়েরিটা লুকিয়েছে বুঝতে পারছে না সে। এটা তো ইলাফকে দেখাতেই পারে। কিন্তু কেন যেন তার মন সাড়া দিচ্ছে না। বারবার বলছে এটা একান্ত তোর। আকাশ, চাঁদ, নামগুলো আয়াতের পরিচিত। স্বপ্নে আসা সেই ছেলে মেয়ে। আয়াতের চোখের সামনে পরপর কয়েকবার ভেসে ওঠে লেখাটা। আয়াত মনে মনে বার কয়েক আওড়ায়, আকাশের চাঁদ। এখানে কি করছো আয়াত যান? আয়াত চোরের মতো কাচুমাচু করে এদিক সেদিকে তাকায়। এরপর বলে, বই নিতে এসেছিলাম। বই কোথায়? আয়াত দ্রুত একটা বই নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ইলাফ চোখ ছোট ছোট করে আয়াতের যাওয়ার পানে তাকিয়ে থাকে। এরপর পুরো স্টাডি রুমে অভিজ্ঞ নজর বোলায়। বিচক্ষণতার সহিত দেখতে থাকে সবকিছু। ইলাফকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াত আবার বলে ওঠে, আসুন ইলাফ। ইলাফও সেখান থেকে চলে যায়। বারান্দা দিয়ে আসা স্নিগ্ধ বাতাসে ঘুম ভেঙে যায় আয়াতের। দুহাতের তালুতে চোখ মুছতে মুছতে উঠে পড়ে সে। গুটি গুটি পায়ে ফ্রেশ হতে চলে যায়। 10 মিনিট পর বের হয়ে আসে আয়াত। বের হতেই রুমের চারপাশে চোখ বুলায়। আজকে পরিবেশ কেমন শান্ত মনে হচ্ছে আয়াতের। ইলাফ নেই পাশে কোথাও। আয়াতের চোখ যায় টেবিলের উপর রাখা খাবারের দিকে। আয়াত এগিয়ে গিয়ে টেবিলের পাশে দাঁড়ায়। এক বাটি ফ্রুট সালাদ সাথে 2 টুকরো স্যান্ডউইচ। খাবারের দিকে তাকিয়ে আয়াতের অধরে ফুটে উঠে এক মিষ্টি হাসি। এর অন্যতম কারণ স্যান্ডউইচ দুটো লাভ শেফে কাটা। সাথে সস দিয়ে লেখা গুড মর্নিং প্রিন্সেস। আয়াতের এবার চোখ যায় খাবারের পাশে থাকা একটি নীল চিরকুটের দিকে। আয়াত হাত বাড়িয়ে চিরকুটটা তুলে নেয়। ঘুম কেমন হলো আয়াত যান? তুমি ঘুমিয়েছিলে তাই আর ডিস্টার্ব করিনি। একটা জরুরি কাজে বাহিরে এসেছি, ফিরতে একটু সময় লাগবে। আয়াত মৃদু হেসে চিরকুটটা রেখে দেয়। মনে মনে ভাবে, আশ্চর্য, আমাকে ডেকে তুললে কি এমন ক্ষতি হতো? আমি কি খেয়ে ফেলতাম নাকি? আয়াত বরাবরই ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলে। সেই দিক দিয়ে বলতে গেলে ইলাফ হলো ভোরের পাখি। সে খুবই ডিসিপ্লিন একজন মানুষ। সবকিছু তার টাইম টু টাইম হয়ে যায়। প্রতিদিন সে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে। নিজের সকালের সবগুলো কাজ শেষ করে ব্রেকফাস্ট বানিয়ে তারপর আয়াতকে ঘুম থেকে তুলে দেয়। এটার জন্য আয়াত অবশ্য অনেক রাগ করেছে। সে হচ্ছে বউ, একজন আদর্শ বউ হিসেবে এইসব কাজ তার করা উচিত। কিন্তু এখানে উল্টো হয়ে ইলাফি আদর্শ স্বামী হয়ে গেছে। আয়াতের মাঝে মাঝে মনে হয় সে কোন প্রিন্সেস। তাকে সেরকমই প্রিন্সেস ট্রিটমেন্ট দেয় ইলাফ। তার যত্নে কোন কমতি রাখে না। তাকে স্পেশাল ফিল করানোর জন্য একটা সুযোগও ইলাফ হাতছাড়া করে না। আয়াত ইলাফকে অনেকবার বলেছে,
তারও ইচ্ছে ইলাফের সেবা যত্ন করার। অন্য বউদের মতো স্বামীর জন্য রান্না করা, সংসার সামলানো, এসব তারও মন চায়। কিন্তু প্রতিউত্তরে ইলাফ সব সময় বলে, তোমাকে আমার সেবা করার জন্য বিয়ে করিনি আয়াত জান, তোমার শুধু একটাই কাজ, আমাকে একটু ভালোবাসবা। আর সবকিছু সামলানোর দায়িত্ব আমার। আয়াত মাঝে মাঝে ভাবে সে কি আসলেই এতটা লাকি, নাকি কোন বড় স্বপ্ন দেখছে। ঘুম ভাঙতে আবার সব শেষ হয়ে যাবে না তো? নিশ্চয়ই সে জীবনে কোন বড় পূর্ণ করেছে, তার ফল স্বরূপ ইলাফকে পেয়েছে। আয়াত ইলাফকে ভীষণ ভালোবাসে। আয়াতের শুধু একটাই চিন্তা, ইলাফ যাতে কখনো এমন কিছু না করে বসে যেটার জন্য আয়াত ইলাফকে ভালোবাসার বদলে ঘৃণা করবে। এমন দিন কখনো যেন তাদের না আসে। আয়াত একদিন ইলাফকে জিজ্ঞেস করেছিল, আপনি আমাকে কতটা ভালোবাসেন ইলাফ? ইলাফ সেদিন কোন উত্তর দেয়নি, শুধু এতটুকুই বলেছিল, একদিন এটার উত্তর তোমাকে খুব যত্ন সহকারে দিব আয়াত জান। আয়াতও আর সেদিন কিছু জিজ্ঞেস করেনি। এমনিতেও সে জানে ইলাফ তাকে কি পরিমাণ ভালোবাসে। নতুন করে সেটা প্রমাণ করার কোন মানেই হয় না। আয়াত মনোযোগ দিয়ে খাবার শেষ করে নেয়। এরপর মোবাইলটা হাতে নেয় ইলাফকে কল করার উদ্দেশ্য। কল করতে গিয়েও থমকে যায়। যদি কোন গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকে, তার থেকে ভালো একটা মেসেজ দেওয়া যাক। আয়াত এটা ভেবে টাইপ করে ইলাফের নাম্বারে, জলদি আসবেন ইলাফ, আপনাকে অনেক মিস করছি। একা একা আপনাকে ছাড়া ভালো লাগছে না। সেন্ড অপশনে ক্লিক করে ইলাফের নাম্বারে মেসেজটি পাঠিয়ে দেয় আয়াত। সন্তপূর্ণে বুকের ভিতর জড়িয়ে ধরে মোবাইলটি। বিয়ের পর ইলাফকে ছাড়া কখনো একা একা থাকেনি আয়াত। বাড়িতে আর কেউ নেই, তাই ইলাফকে মিস করাটা অত্যন্ত স্বাভাবিক। আয়াত এখন কি করবে সেটাই ভাবতে থাকে। করার মতো তেমন কিছুই নেই, তাই আয়াত সিদ্ধান্ত নেয় ঘুরে ঘুরে বাড়িটা দেখবে ভালো করে। নিচতলাটা সম্পূর্ণ দেখা হলেও উপরতলা এখনো দেখা হয়নি তার। আয়াত সেই উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই মাঝ বরাবর একটা লিভিং রুম। সেখানে গুটি কয়েক সোফা রাখা, সাথে একটা বড় সেলফ যেখানে হরেক রকম দামি দামি শোপিস রাখা। লিভিং রুমের দুপাশে দুটি করিডোর। একটা করিডোরে তাদের মাস্টার বেডরুম। বেডরুমের পাশে ছোট মতন একটা রুফটপ। আয়াত বেডরুম থেকে বেরিয়ে এর উল্টো পাশের করিডোরে পা বাড়ায়, যেখানে মাঝ বরাবর একটা রুম, যেটা গেস্ট রুম। আর তার দুপাশের দুটো রুম। ডান পাশের রুম আয়াত খুলতে পারেনি। সেটা অত্যন্ত আধুনিক লক সিস্টেম করা, যেখানে এক পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অন্য পাশে পিন কোড প্যালেট। আয়াত যেহেতু পিন কোড কিংবা ফিঙ্গারপ্রিন্ট কোনোটাই ম্যাচ করতে পারবে না, তাই আর দরজা খোলার ব্যর্থ চেষ্টা করে না। এই রুমে নিশ্চয়ই ইলাফের অত্যাধিক জরুরি কোন জিনিস বা অফিসের প্রয়োজনীয় সব ডকুমেন্ট থাকতে পারে, তাই হয়তো এত সিকিউরিটি। আয়াত অপর পাশের রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। ধুলোবালি জর্জরিত একটা রুম, চারপাশের সব অন্ধকার। আয়াত হাতড়ে দরজার পাশে সুইচবোর্ড খুঁজে বের করে রুমের লাইটটা অন করে। প্রতিটা জিনিস সাদা পর্দা দ্বারা আবৃত। সবকিছুতেই মোটামুটি ধুলাবালি জমে আছে। নিশ্চয়ই অনেকদিন কেউ এ রুমে প্রবেশ করেনি, তাই তেমন একটা পরিষ্কার করা হয়নি। এটাকে স্টোর রুম বলা যায়। আয়াত ঘুরে ঘুরে রুমটা দেখে। আসবাবপত্রগুলো তেমন একটাও পুরনো না, কিন্তু এত জলদি সবকিছু চেঞ্জ করার কি প্রয়োজন বুঝে পায় না আয়াত। আয়াত হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট খায় একটা বড় সাইজের কালো ব্যাগের সাথে। উল্টে পড়ে যায় সে। কোন রকমে নিজেকে সামলে নিয়ে তাকায় সামনে থাকা ব্যাগটির দিকে। একটি চকচকে কালো ব্যাগ, যেটা মোটেও পুরনো না। এমনকি ব্যাগের উপর কোন ধুলোবালিও নেই। মনে হচ্ছে ব্যাগটি ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে। আয়াতের কৌতূহল জন্মায় ব্যাগের ভিতর কি আছে সেটা জানার জন্য। আয়াত হাঁটু মুড়ে বসে পড়ে ব্যাগটার সামনে। ধাতু খচিত চেইনটা ধরে ব্যাগটির মুখ খোলে। একে একে ব্যাগের ভিতর থাকা জিনিসগুলো বের করতে থাকে। ব্যাগের জিনিসগুলো দেখে আয়াতের চোখ কপালে ওঠার উপক্রম। নিজের দুহাত মুখে ধরে চেপে ধরে সে। চোখ থেকে বেয়ে পড়ে কয়েক ফোঁটা নোনা জল। এটা কিছুতেই হতে পারে না। সম্ভব না, এটা কোন ভাবেই না। আয়াত ধীরে ধীরে ব্যাগের ভিতর থাকা জিনিসগুলো বের করতে থাকে। বিস্ফোরিত হয় তার নয়ন জোড়া। এক ঝাঁক বিস্ময় তার চোখে মুখে। প্রথমে আয়াত বের করে একটা মাঝারি সাইজের চাইনিজ কুড়াল। এরপর একটা কালো মাস্ক, এরপর একটা কালো স্যুট। ঝট করে আয়াতের চোখের সামনে ভেসে উঠে শপিং মলের সেই অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর ঘটনা। আয়াত একে একে সবগুলো জিনিস চেক করতে থাকে। হ্যাঁ, এগুলোই তো, সেদিন তো লোকটা এগুলোই পরেছিল।
আয়াত কালো কোটটা উল্টেপাল্টে আবার দেখতে থাকে। ছোপ ছোপ রক্ত এখনো লেগে আছে। যদিও কালো কালারের জন্য তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু রক্ত শুকিয়ে গিয়ে জায়গাগুলো খসখসে হয়ে আছে। আয়াতের চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল বেরিয়ে আসে। এগুলো ইলাফের কাছে কি করছে? তার মানে কি ইলাফই সেই লোক? নাহা। আয়াতের বিশ্বাস হচ্ছে না কোনভাবেই। আয়াত ধপ করে বসে পড়ে সেখানে। ইলাফ কিছুতেই এই কাজ করতে পারে না। আয়াত চিৎকার করে বলে ওঠে, কেন করলেন এমন ইলাফ? কেন ইলাফ কেন? কেন ঠকালেন আমাকে? আপনি এতটা বিকৃত মস্তিষ্কের কিভাবে হতে পারেন? কেন? কেন? আয়াত সবগুলো জিনিস আবার গুছিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে। এরপর দুর্বল পায়ে উঠে রুম থেকে বেরিয়ে যায়। আয়াতের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে বিশ্বাস করেছিল ইলাফকে। ভালোবেসেছিল। তার ভালোবাসার দাম এইভাবে দিল ইলাফ। যেখানে সে ভবিষ্যতে একজন ডাক্তার হতে চায়। মানুষের সেবায় নিয়োজিত থাকতে চায়। মানুষের জীবন বাঁচানোর উদ্যোগ নিতে চায়। সেখানে সে কিনা এমন একজনকে বিয়ে করেছে যে অনায়াসে মানুষের জীবন নিয়ে নেয়। যার কাছে জীবনের মূল্য এক শস্য পরিমাণ ক্ষুদ্র। যে কিনা মানুষকে মানুষ মনে করে না। আয়াত কিভাবে মেনে নিবে এই করুণ সত্যকে? আদৌ মেনে নিতে পারবে কখনো? কোঠর থেকে ঠিকরে বেরিয়ে আসছে আয়াতের অশ্রুকণা। বক্ষ পিঞ্জিরায় কেউ ক্ষতবিক্ষত দাগ এঁকে দিয়েছে যেন। দগ্ধ করে দিয়েছে তার সম্পূর্ণ অন্তর। অমানিসায় ডুবিয়ে দিয়েছে তার সকল ভালোবাসা। আয়াত হাটের সাথে পিঠ হেলিয়ে হাঁটুতে মুখ গুজে বসে পড়ে। ডুকরে কেঁদে উঠে তার অন্তর। প্রিয় মানুষের দেওয়া আঘাত বুঝি এতটাই কষ্টদায়ক আর অসহনীয় হয়? এতটাই যন্ত্রণার আগুনে উত্তপ্ত করে তুলে অন্তর? আয়াতের যন্ত্রণা হচ্ছে ভীষণ রকম যন্ত্রণা। শুনশান নিরিবিলি একটা কক্ষ। চারদিকে বিরাজ করছে নিগৃঢ় নিস্তব্ধতা। থেকে থেকে ভেসে আসছে কারো গঙ্গানির শব্দ। হঠাৎ চারদেয়ালে ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে কারো সুনিপুণ পদশব্দ। ঠক ঠক ঠক। কেউ এগিয়ে আসছে এদিকে। গঙ্গাতে থাকা মানুষটির গঙ্গানির শব্দ কিছুটা ক্ষীণ হয়ে যায়। কান খাড়া করে শুনতে থাকে এগিয়ে আসা পদধ্বনি। হঠাৎ এই ঠক ঠক শব্দটি ম্রিয়মাণ হয়ে যায়। নিস্তব্ধতায় আবারও চেয়ে যায় সম্পূর্ণ কক্ষ। লোকটি আবারও প্রাণপণে গঙ্গাতে শুরু করে। কিন্তু কোন সারা শব্দ আসে না। খানিকক্ষণ পেরিয়ে যায় এভাবেই। হঠাৎ একটা হলুদ টিমটিমে বাতি জ্বলে উঠে মানুষটির মাথার উপর। স্পষ্ট হয় তার অবস্থান। একটি চেয়ারের সাথে পিছন দিকে হাত নিয়ে বেঁধে রাখা হয়েছে একটা লোককে। পা দুটো বেঁধে রাখা চেয়ারের খুঁটির সাথে। মুখে পুরে রাখা একদলা কাপড়, যার জন্য কোনরূপ বাক্য ব্যয় করতে পারছে না লোকটি। আলো পড়তেই লোকটি ছোটাছুটি শুরু করে দেয়। এপাশ ওপাশ নড়ে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে থাকে। কপাল চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে তার। মাথায় আঘাত লাগায় ব্যথার ছোটে অজ্ঞান হয়ে গিয়েছিল। একটু আগেই জ্ঞান ফিরেছে তার। হঠাৎ লোকটির উপর একটি ছায়া মূর্তি পড়ে। লোকটি সামনে তাকিয়ে চোখ রাখে ছায়া মূর্তির উপর। অমানিসায় ডুবে আছে ছায়া মূর্তিটি। পা থেকে মাথা পর্যন্ত কেবল কালো রঙে আচ্ছাদিত। এক চুল পরিমাণ তাকে দেখা যাচ্ছে না। কালো স্যুট, কালো বুট, হাতে কালো গ্লাভস, মুখে কালো মাস্ক, চোখে কালো চশমা। শুধু কালো আর কালো। যেন লোকটি হলুদ টিমটিম জ্যোৎস্না রাতের মাঝেও এক টুকরো অমাবস্যা দেখতে পাচ্ছে। যা খুবই অশুভ ইঙ্গিত দিচ্ছে। তার মানে কি মৃত্যু তার দুয়ারে? উহু, শুধু মৃত্যু নয়, করুণ মৃত্যু, মর্মান্তিক এক বিবস্ত্র মৃত্যু। যা তার অতি সন্নিকটে। সামনে থাকা ছায়া মূর্তিটি এগুলো লোকটার আরো কিছুটা কাছে। এতেই লোকটার ছটফটানি আরো দ্বিগুণ হয়ে যায়। ছায়ামূর্তিটি এসেই একটি ইনজেকশন পুশ করল লোকটির ঘাড় বরাবর। মিনিট দুয়েক ছটফট করল লোকটি, এরপর নিস্তেজ হয়ে এল তার শরীর। ছায়ামূর্তিটি এগুলো তার কাছে। খুলে দিল হাতের বাঁধন। এরপর ঝুঁকল পায়ের কাছে। খুলে দিল সেই বাঁধনও। ধপ করে চেয়ার থেকে ফেলে দিল শরীরটিকে। এরপর এক হাত ধরে টেনে নিয়ে যেতে থাকলো লোকটার নিস্তেজ দেহ। টেনে তুলে বসিয়ে দিল একটি লোহার চেয়ারে। এরপর আবার শক্ত করে বেঁধে দিতে থাকলো। হাত দুটো টেনে বেঁধে দিল সামনে থাকা টেবিলের উপর। এরপর লোকটি চোখে মুখে মেরে দিল এক বালতি পানি। ধরফরিয়ে উঠল লোকটি। কিন্তু বেশি নাড়াচাড়া করতে পারল না। চোখ খুলে নিজেকে আবিষ্কার করল বাঁধা অবস্থায় একটি শক্ত লোহার চেয়ারে। সামনে তাকালো লোকটি। চেয়ারের ঠিক উল্টো পাশে দাঁড়িয়ে আছে ছায়ামানব। এক ভয়ঙ্কর অমানিসা, যার উপস্থিতি অজান্তে কাঁপন ধরিয়ে দিচ্ছে লোকটির শরীরে।
ছায়া মূর্তিটি এগিয়ে কক্ষে সবগুলো বাতি ধরিয়ে দেয়। জ্বলজ্বল করে উঠে তার অবয়ব। আবারও এগিয়ে এসে দাঁড়ায় লোকটির সামনে। একটানে খুলে ফেলে চোখে থাকা কালো চশমা। মাস্কের উপর থেকে জ্বলজ্বল করে উঠে ছায়ামানবের গাঢ় নীল মণিজোড়া, যেটা অত্যন্ত শান্ত এবং শীতল। এই নীল চোখের গভীরতা তার উপস্থিতি থেকেও অধিক জোরালো আর ভয়ঙ্কর ঠেকল লোকটির কাছে। একটানে মুখের মাস্ক খুলে ফেলল ইলাফ। স্পষ্ট হলো তার সুদর্শন চেহারা। অধরে লেগে আছে তার বাঁকা হাসি, যেটা সামনে থাকা লোকটির কাছেও ঠেকল ভীষণ সুদর্শন। গ্লাভস যুক্ত হাতে নিজের ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো ব্যাক ব্রাশ করে নিল ইলাফ। এরপর শীতল দৃষ্টি রাখল সামনে থাকা লোকটির উপর। কেমন আছো মিস্টার ডিটেকটিভ নিতিন? ইলাফের রাশবাড়ি গুরুগম্ভীর কণ্ঠে কেঁপে উঠল নিতিন। উফ সরি, তুমি তো অনলি ডিটেকটিভ না, তোমার তো আরও একটা পরিচয় আছে তাই না শালাবাবু? চমকে তাকায় নিতিন। এত বড় সত্য কিভাবে জানল ইলাফ? এটা তো কেবল সে আর একজন ব্যক্তি ছাড়া কেউ জানে না। নিতিনের এমন বিস্ময়কর চেহারা দেখে হাসে ইলাফ। এগিয়ে গিয়ে বড় সাইজের একটা টুলবক্স তুলে এনে টেবিলের উপর রাখে। একে একে বের করতে থাকে ভিতরে থাকা যন্ত্রপাতিগুলো। প্রথমেই বের করে একটা বড় সাইজের চাপাতি, যা দেখে নিতিনের অন্তরাত্মা কেঁপে ওঠে। পরপর একে একে বের করতে থাকে কাটার, সুইচ ব্লেড, কাটলেস, পনিয়ার্ড, বায়োনেট, সাথে কাটিং টুল। সবগুলো টেবিলের উপর রাখে। আরও অনেক জিনিস আছে যেটার আপাতত কোন প্রয়োজন নেই। ইলাফ টুল বক্স থেকে একটা প্লাস তুলে নেয়। এগিয়ে যায় নিতিনের বেঁধে রাখা হাতের দিকে। নিতিনকে কিছু বলার সুযোগ না দিয়ে একে একে তুলে নেয় তার বাম হাতের সবগুলো নখ। গগনবিদায়ী চিৎকার দিয়ে উঠে নিতিনের চিৎকারে অধরে হাসি ফুটে ইলাফের। কিন্তু মজা পেল না সে। আরেকটু করা যাক। এগিয়ে গিয়ে এবার ডান হাতের পাশে দাঁড়ায়। একে একে ডান হাতের সবগুলো নখ তুলে নেয় নিতিনের। নিনিত আবারও গগন বিধারী এক চিৎকার দিয়ে উঠে। ইলাফ এবার গিয়ে চেয়ার টেনে টেবিলের উল্টো পাশে নিতিনের মুখোমুখি বসে পড়ে। দুহাতে নিজের আঙ্গুলের জয়েন্টগুলো চেক করে নেয়। মরমর করে আওয়াজ করে উঠে তা। এরপর দুহাত মাথার পিছনে ঠেকিয়ে পায়ের উপর পা দিয়ে চেয়ারে হেলান দিয়ে তাকায় নিতিনের দিকে। বলো শালাবাবু, তোমার যত্ন কিভাবে করব? নিতিন অশ্রু সিক্ত নয়নে তাকিয়ে আছে সামনে থাকা পাথর মানবের দিকে। সেদিনের প্ল্যান কি ছিল? দ্রুত বলো, আমার হাতে বেশি সময় নেই। আমার আয়াত জান মানে তোমার বোন আমার জন্য অপেক্ষা করছে। জলদি বলো। তারা দিয়ে বলতে থাকে ইলাফ। নিতিন কয়েকটা শুকনো ঢোক গিলে। ইলাফ সব সত্যিই জানে, তবুও এখন তার মুখ থেকে শুনতে চাচ্ছে। তাই মিথ্যা বলে আর কোন লাভ নেই বুঝতে পারছে নিনিত। সেদিন শপিং মলে আয়াতজানের পিছনে ছেলেটি কেন গিয়েছিল? গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে ইলাফ। নিতিন ক্ষীণ স্বরে আস্তে আস্তে বলতে শুরু করে। সেদিন আমাদের প্ল্যান ছিল আয়াতকে কিডন্যাপ করার। এরপর কঠোর কণ্ঠে শুধায় ইলাফ। নিতিন চোরের মতো এদিক সেদিকে তাকাতে থাকে। ইলাফ একটা চাপাতি নিয়ে সজোরে কোপ বসায় নিতিনের ডান হাতে। সঙ্গে সঙ্গে আলগা হয়ে যায় নিতিনের 4টি আঙ্গুল। চিৎকার দিয়ে উঠে নিতিন। যত সময় নষ্ট হবে তত কষ্ট পাবি, দাঁতে দাঁত চেপে বলে ইলাফ। নিতিন আবারও বলতে শুরু করে। এরপর আয়াতকে তুলে জঙ্গলে নিয়ে যেতাম, সেখানে আমাদের কিছু লোক ঠিক করা ছিল যারা আয়াতকে। আয়াতজান কে কি? বল জলদি। নিনিত একটা শুকনো ঢোক গিলে বলে। তারা আয়াতকে রেপ করত। ফট করে চোখ বন্ধ করে নেয় ইলাফ। তার মনে হলো কেউ তার কলিজা টেনে বের করে নিয়ে আসতে চাইছে। গভীরশ্বাস নিয়ে চোখ খুলে ইলাফ নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করে, আবার বলে। তারপর ওই লোকগুলো ছিল এক্সপার্ট রেপিস্ট, যাদের বিরুদ্ধে ইতিমধ্যে শত শত মেয়েকে রেপ করে খুন করার অভিযোগ রয়েছে। কিন্তু আমাদের প্ল্যান আয়াতকে মেরে ফেলা ছিল না। আয়াতের বেঁচে থাকাটা আমাদের জন্য জরুরি ছিল। ওই লোকগুলো শুধু তাকে মারাত্মকভাবে রেপ করত, যাতে আয়াত নিজে নিজেকে চিনতে না পারে। ভিতরে ভিতরে ভেঙ্গে গুড়িয়ে যায় একদম। এরপর কয়েকদিন তাকে বন্দি করে রাখতাম। আমাদের কাজ শেষ হয়ে গেলে তাকে ছেড়ে দিতাম। আয়াত নিজেই সুইসাইড করত। এত বড় শখ সে সামলাতে পারত না। এরকম অপবিত্র আর বিধ্বস্ত শরীর নিয়ে আয়াত কখনো সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারত না। ধুকে ধুকে মরে যেত তার অন্তর। নিজেকে অচিরেই শেষ করে দিত সে। শেষের কথাটা কিছুটা ক্রোধের সুরে বলে উঠল নিতিন। এরপর আবার ইলাফের দিকে তাকিয়ে বলে উঠে। কিন্তু তুমি এর কিছুই হতে দিলে না। আমাদের সম্পূর্ণ প্লেনে জল ঢেলে দিলে।
ইলাফ এগিয়ে গিয়ে নিতিনের আরেকটা হাতের উপর কোপ বসায়। সাথে সাথে সে হাতের আঙুলগুলো ও হাত থেকে আলাদা হয়ে যায়। হো হো করে হেসে উঠে ইলাফ। কক্ষ কাঁপিয়ে ভয়ঙ্কর শোনালো সেই হাসি। কিছুকাল পরেই সে হাসি আবার ম্রিয়মাণ হয়ে গেল। চোখে মুখে ভর করল একরাশ হিংস্রতা। দাঁতে দাঁত চেপে বলল, আমি থাকতে আমার আয়াত জানের দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ আমি তুলে নিব। এরপর নিতিনের আরো কিছুটা কাছে গিয়ে বলল, যেমন একটু পরে তোমার চোখটাও তুলে নিব। নিনিত কিছুটা হাসে। এরপর ক্ষীণ স্বরে বলে, আমাকে মারলে সে তোমাকেও মেরে ফেলবে। তুমি জানো না তার হাত ঠিক কতটা লম্বা। ইলাফ আবারও শব্দ করে হেসে দিল। এরপর নিতিনের দিকে কিছুটা ঝুঁকে গেল, ধীর কণ্ঠে বলে উঠল, তোমার সেই আইডলকে আমার খুব ভালো করে চেনা আছে শালাবাবু। তাকে আরো কিছুটা সুযোগ দিচ্ছি, মৃত্যুর আগে নিজের যাবতীয় ইচ্ছা পূরণ করে নেওয়ার। ইলাফ এগিয়ে গিয়ে একটা খালি সিরিঞ্জ হাতে নেয়। এরপর ছোট একটা কাচের বোতল থেকে তরল পদার্থ পূর্ণ করতে থাকে সিরিঞ্জে। পূর্ণ সিরিঞ্জ হাতে নিয়ে ইলাফ নিতিনের ঘাড়ের কাছে দাঁড়ায়। সিরিঞ্জ নাড়তে নাড়তে বলে ওঠে, আয়াতজান তোমাকে কত ভালো বন্ধু মনে করত, আর তুমি বন্ধু হয়ে বন্ধুর পিছনে সাপের মতো ছোবল মারলে। এরপর নিজের হাতে সিরিঞ্জের দিকে ইশারা করে বলে ওঠে, জানো তো আমার হাতে এটা কি? ও তুমি কি করে জানবে? আমিই বলে দিচ্ছি। এটা হলো ব্ল্যাক মাম্বা ভেনম। সুদূর বিদেশ থেকে আনিয়েছি শুধু তোমাকে মারার জন্য শালাবাবু। এরপর কিছুটা হাসল ইলাফ। এক হাতের দুই আঙুল দ্বারা নিজের কপাল স্লাইড করতে করতে বলে উঠল, তুমি যেহেতু সাপের মতোই ছোবল মেরেছ, তাই তোমার সাথে সাপের বিষটাই অত্যাধিক ভালো মানায়। কি বলো? নিতিন করুণ চোখে চায় ইলাফের দিকে। ইলাফ এগিয়ে গিয়ে ইঞ্জেকশন পুশ করে নিতিনের ঘাড় বরাবর। চিনচিনে ব্যথা অনুভূত হয় অত্র জায়গায়। সাথে সাথে তা ছড়িয়ে পড়তে থাকে সর্বত্র অঙ্গে। ভীষণ পীড়া অনুভূত হয় তার। নিতিনের মনে হলো তার শরীরের ভিতর কিছু একটা খুবলে খুবলে খাচ্ছে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ। ইলাফ সোজা হয়ে দাঁড়ায়। এখনো তোমার হাতে আরো 30 মিনিট সময় আছে। এই 30 মিনিট তোমাকে আরো একটু কষ্ট দেয়া যাক কি বল? ইলাফ মনে মনে ভাবে, সেদিন আমি না থাকলে, না জানি আমার আয়াত জানের কি হতো। ভাবতেই গা শিউরে উঠছে তার। তার আয়াত জানের কিছু হতে দিবা না সে। কখনো না। এরপর ইলাফ এগিয়ে গিয়ে একটি কাটার তুলে নেয় হাতে। কাটারটি রাখে নিতিনের ডান বাহু বরাবর উপরের অংশে। এরপর লম্বা করে এক টান মারে নিচের দিকে। ব্যাগের চেইনের মতো খুলে যায় নিতিদের হাতের পেশির মাংস। গড়গড় করে রক্তের ধারা পড়তে থাকে সেখান থেকে। অপর হাতের সাথেও সেইম কাজটাই করে। নিতিন গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে। একা তার শরীরের ভিতর জ্বালাম ও বিষ, তার সাথে মাংস এভাবে ছিলে ফেলেছে ইলাফ, ভীষণ যন্ত্রণা হচ্ছে তার। চিৎকার দিয়ে দিয়ে কাঁদছে সে। বারবার আকুতি করছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ইলাফের কোন কথাই কানে যাচ্ছে না। নিতিনের শরীর রক্তে ভিজে ওঠে। ইলাফ এবার একটি চাইনিজ কুড়াল হাতে তুলে নেয়। সজোরে কোপ বসায় নিতিনের বাহুতে। সাথে সাথে একটা হাত খুলে পড়ে আসে। বেঁধে রাখায় হাতটি ঝুলে থাকে নিনিতের সামনে। নিতিন চিৎকার দিতে যাবে তার আগেই ইলাফ একদলা কাপড় নিতিনের মুখে পুরে দেয়। আমার আয়াত জানো নিশ্চয়ই এমন ভাবে ছটফট করত, আর ওরা শকুনের মতো খুঁড়ে খুঁড়ে খেত আমার কলিজাকে। ইলাফ এগিয়ে অপর হাতটাও একইভাবে কেটে ফেলে। মুখে কাপড় থাকায় আর চিৎকার দিতে পারে না নিতিন। শুধু গোঙাতে থাকে। চটপট করতে থাকে তার প্রাণ বাঁচাতে। ইলাফ আবার এগিয়ে গিয়ে আরেকটা সিরিঞ্জ হাতে নেয়। নিনিতের পাশে দাঁড়ায়। এটাও সাপের বিষ জানো তো শালাবাবু? এটা হলো নিউরোটক্সিন, কোবরা বিষ। নিউরোটক্সিন, এটা অত্যাধিক বিপজ্জনক বিষ যা ডায়াফ্রেমের পেশি বন্ধ করে দিতে পারে। যাতে একজন মানুষের দম বন্ধ হয়ে যায় আর শ্বাস নিতে অক্ষম হয়। আর এতে তৎক্ষণাৎ মৃত্যু হতে পারে। ইলাফ এই ইঞ্জেকশনটি পুশ করে অপর পাশের ঘাড়ে। মিনিট দুয়েকের মাথায় নিতিনের ছটফটানি আরও বেড়ে যায়। শ্বাসরোধ হয়ে আসে তার। হৃদযন্ত্রের কর্মক্ষমতা অচল হয়ে পড়তে শুরু করে। হ্রাস পেতে থাকে নিঃশ্বাসের গতি। ইলাফ এবার মুখে থাকা কাপড়টা খুলে দেয়। সে শুনতে চায় এই মর্মবেদনার চিৎকার। অনুভব করতে চায় তার আয়াতজান কতটা না কষ্ট পেত। এবার সে একটা স্ক্রু ড্রাইভার হাতে তুলে নেয়। ইলাফ সজোরে স্ক্রু ড্রাইভারটি ঢুকিয়ে দেয় নিতিনের একটা চোখে। টেনে বের করে নিয়ে আসে তার চোখ। সাথে সাথে আবার ঢুকিয়ে দেয় আরেকটা চোখে। এটাকেও বের করে নিয়ে আসে আগের মতোই। চিৎকার করতে থাকে নিতিন।
চিৎকার করতে করতে বলে উঠে, আমাকে মেরে ফেলো, মৃত্যু দাও আমাকে, দয়া করে আমাকে মেরে ফেলো। এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। ইলাফ হাসে, অট্টহাসিতে ফেটে পড়ে সে। কতটা যন্ত্রণা হলে একজন মানুষ বাঁচার থেকে বেশি মৃত্যু কামনা করে। এই যন্ত্রণাই দেখতে চেয়েছিল সে। হাসি থামিয়ে হিংস্র কণ্ঠে বলে ওঠে, বলেছিলাম আমার আয়াত জানের দিকে যে তাকাবে তার চোখ দুটো তুলে নিব। ছটফট করতে থাকে নিতিন, তার অন্তিম সময় চলে এসেছে। চিৎকার ক্ষীণ হয়ে আসছে। শরীর নিস্তেজ হয়ে আসছে ধীরে ধীরে। হেলে পড়ে সে, অসাড় হয়ে পড়ে তার দেহ। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় সকল চটপাটানি। নিতিনের সাথে সাথে নিস্তেজ হয়ে পড়ে সমস্ত কক্ষ। ইলাফের ভারী নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ইলাফ বিড়বিড় করে বলে ওঠে, আমার আয়তাজান, আমার কলিজা। মেরে ফেলবো সবাইকে। এরপর জোরে চিৎকার করে বলে ওঠে, সবাইকে মেরে ফেলবো, কেউ বেঁচে থাকবে না। নিতিন বেঁচে নেই। তার দেহ থেকে প্রাণ পাখিটা আরো আগেই উড়াল দিয়েছে। ইলাফ এগিয়ে গিয়ে নিতিনের নিস্তেজ দেহের সকল বাঁধন খুলে দেয়। টেনে নিয়ে রাখে বুচার টেবিলের উপর। শুরু করে দেয় তার অভিজ্ঞ কাটাকুটির কাজ। প্রথমে একটা ব্লেড নিয়ে নিতিনের উন্মুক্ত শরীরে বসায়। আঁকিবুকি শুরু করে দেয় সেখানে। মনের খাস মিটিয়ে আঁকা শেষ করে। এরপর একটি নাইফ নিয়ে গরুর মতো নিতিনের শরীরের সম্পূর্ণ চামড়া আলাদা করে নেয়। এই চামড়ার তৈরি স্পেশাল হ্যান্ডব্যাগ গিফট করবে সে তার আয়াত জানকে। এরপর চামড়াটা একপাশে প্যাকেট করে রেখে শুরু করে দেয় মাংস কাটার কাজ। শরীরের সবগুলো মাংস কাটা শেষ হলে সেগুলাকে প্যাকেট করে রাখে কাক শকুনকে বিলিয়ে দেওয়ার জন্য। শরীরের প্রতিটি অঙ্গ কুটি কুটি করে কেটে ফেলে। এরপর রাসায়নিক দ্রব্য ব্যবহার করে অবশিষ্ট মাংসগুলোকে গলিয়ে ফেলে। সম্পূর্ণ হাড়গুলোকে আলাদা করে একটি গুঁড়া করার যন্ত্রে রাখে। যখন সেগুলো গুঁড়ো হয়ে বালির মতো হয়ে যায় তখন সেগুলাকে আবার আলাদা প্যাকেট করে রাখে। স্যান্ড পেইন্টিং এক ধরনের বিশেষ পেইন্টিং যেগুলো বালি দিয়ে তৈরি করা হয়। নিতিনের হাড়ের গুঁড়ো দিয়েও ইলাফ স্পেশাল ভাবে স্যান্ড পেইন্টিং তৈরি করাবে, যদিও এগুলো তখন স্যান্ড পেইন্টিং না হয়ে বন পেইন্টিং হয়ে যাবে। তার আর তার আয়াতজানের কাপল ছবি পেইন্টিং করাবে। দেখতে নিশ্চয়ই ভীষণ ইউনিক হবে। তার আয়াতজানও দেখে হয়তো অনেক খুশি হবে। সবগুলোই অনেক সময় সাপেক্ষ কাজ। ইলাফের এসব কাজ করতে করতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। এতক্ষণ পর ইলাফ নিজের মোবাইলটা হাতে নেয়। জ্বলজ্বল করে ভেসে উঠে আয়াতের সকালের দেওয়া সেই মেসেজ। এক চিলতে হাসি ফুটে উঠে তার অধর জুড়ে। ইলাফ এখন ক্লান্ত। কিছু খায়নি এখন পর্যন্ত। বাসায় যাওয়া জরুরি তার। তার আয়াতজান এখন কি করছে কে জানে, খেয়েছে কিনা ঠিকভাবে সেটাও জানে না। ইলাফ দ্রুত নিজের সব কাজ শেষ করে বেরিয়ে পড়ে। রুমে ঢুকেই ইলাফ দৌড়ে আয়াতের কাছে আসে। আয়াত খাটে মাথা রেখে ফ্লোরে বসে ঘুমিয়ে পড়েছে। কান্না করতে করতে ঘুম এসে গেছে তার। ইলাফ জোরে জোরে ডাকা শুরু করে তাকে। আয়াত জান, কি হয়েছে তোমার, এখানে এমন ভাবে ঘুমিয়ে আছো কেন? ইলাফ বার কয়েক ডাকার পরে ঘুম ভাঙ্গে আয়াতের। নিভু নিভু চোখে তাকায়। কিছু খায়নি, তার উপর অনেকক্ষণ কান্না করায় ভীষণ ক্লান্ত সে। চোখ দুটো ভীষণ জ্বালা করছে তার। চোখ মুখ ফুলে একাকার। চোখ খুলে ইলাফকে দেখতেই এক ঝটকায় সরিয়ে দেয় আয়াত। আয়াতের হঠাৎ এমন ব্যবহারে ইলাফ কিছুটা অবাক হয়। ইলাফ এগিয়ে গিয়ে আয়াতকে ধরতে গেলে আয়াত তাকে বাধা দিয়ে থামিয়ে দেয়। কণ্ঠে কিছুটা দৃঢ়তা এনে বলে ওঠে, আপনার ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। ধোক করে উঠে ইলাফের বুক। ইলাফ এক ঝটকায় দাঁড়িয়ে যায়। দৌড়ে চলে যায় ওয়াশরুমে। ইলাফের যাওয়ার পানে তাকিয়ে থাকে আয়াত। নাকের ঢগা লাল হয়ে গেছে তার, ভিতর থেকে ডুকরে উঠছে তার অন্তর। তবুও নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে ঠায় বসে থাকে সেথায়। ইলাফ ওয়াশরুমে গিয়ে পানি ছেড়ে দেয়। বোতলে থাকা অর্ধেক হ্যান্ডওয়াশ ঢেলে দেয় তার হাতের উপর। ঘষে ঘষে হাত এমন ভাবে ধুতে থাকে মনে হচ্ছে তার হাত ছিলে যাচ্ছে। এরপরও মন ভরে না তার। এগিয়ে গিয়ে ওয়াশরুমের এক কোনায় অবস্থিত কাভার্ড থেকে আরেকটি নতুন হ্যান্ডওয়াশ বের করে নেয়। আগের মতন ঘষে ঘষে নিজের হাত ধুতে থাকে আর বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। হাত ধোয়া শেষ হলে পাশে থাকা টাওয়াল নিয়ে হাতটা ভালো মতো মুছে নেয়। নাকের কাছে হাত দুটো নিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। লেভেন্ডার ফুলের মন মাতানো সুগন্ধ আসছে তার হাত থেকে। হেসে দ্রুত বেরিয়ে আসে ইলাফ। কাঁধে শীতল হাতের স্পর্শে মাথা তুলে তাকায় আয়াত। চোখ দুটো তার টকটকে লাল হয়ে আছে।
চোখের নিচের অংশও ফুলে গেছে। আয়াত কাঁধ ঝাঁকিয়ে ইলাফের হাতটা ছাড়িয়ে নেয়। ইলাফ হন্তদন্ত হয়ে হাত দুটো আয়াতের সামনে মেলে ধরে। দেখো আয়াত জান, আমার হাত দুটো একদম পরিষ্কার, কোন নোংরা নেই। আয়াত তাকায় ইলাফের দিকে। ইলাফের নীল নেত্রপল্লব দুটো আয়াতের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। গভীর প্রশান্ত, কিন্তু মনে হচ্ছে যেন সে চোখ দুটি আয়াতের আত্মা অব্দি বিদ্ধ করছে। আয়াতের মনকে আচ্ছন্ন করে ফেলছে সেই দৃশ্য। সে স্থবির হয়ে তাকিয়ে আছে। সমস্ত পৃথিবী যেন এই এক মুহূর্তে এসে থমকে গেছে। ইলাফের চেহারার প্রতিটা রেখা, তার শরীরের প্রতিটি অনমনীয় ভঙ্গি যেন হঠাৎই আয়াতকে কোন মায়াজালে আটকে ফেলেছে। আয়াতের মনে হচ্ছিল এই মুহূর্তে তার স্মৃতিরা ধোঁয়াটে হয়ে গেছে। সে কি করছে, কি ভাবছে, কি দেখেছে, সবকিছু যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে। তার দৃষ্টি এখন কেবল একটিমাত্র বিন্দুতে আটকে গেছে, তা হলো অদ্ভুত আকর্ষণীয় সেই নয়নজোড়া। ইলাফ যেন ক্ষণিকেই তাকে হিপনোটাইজ করে ফেলেছে, বন্দি করে ফেলেছে তার অভিজাত তীব্র চেহারার মোহনীয়তায়। ইলাফ আয়াতের এমন গভীর দৃষ্টি পরখ করল কিছুক্ষণ। এরপর আয়াতের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে আবার বলল, কি হলো আয়াত জান, কথা বলো। হুঁশ ফিরে আয়াতের। আয়াত অশ্রুসিক্ত নয়নে সজোরে ধাক্কা মারে ইলাফের প্রশস্ত বুকে। হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে থাকায় আয়াতের ধাক্কায় কিছুটা পিছনে হেলে পড়ে ইলাফ। আয়াত জোরালো কণ্ঠে বলে উঠে, কেন করলেন আপনি এমন, ইলাফ কেন? ইলাফ কিছুটা অবাক হয়। ঠিক বুঝতে পারছে না সে আয়াত কিসের কথা বলছে। আয়াত আবার চেঁচিয়ে ওঠে, আপনি একজন খুনি ইলাফ। তৎক্ষণাৎ ইলাফের মনে পড়ে স্টোর রুমের ব্যাগটার কথা। তার মানে কি আয়াত ব্যাগটা দেখে ফেলেছে? চোখ মুখ শক্ত হয়ে যায় ইলাফের, কঠোর কণ্ঠে বলে ওঠে, তুমি কি ব্যাগটা খুলে দেখেছো আয়াত জান? কেন গিয়েছিলে ওই রুমে? আয়াত কিছু বলে না, ঘৃণায় তার শরীর কাঁপছে। সে মুখ নেয় ঘুরিয়ে ইলাফের থেকে। আয়াতের এমন ঘৃণিত চেহারা ইলাফের অন্তরে তা জ্বালা ধরিয়ে দেয়। সহ্য হয় না তার। মৃদু যন্ত্রণা অনুভূত হয় বক্ষপিঞ্জিরায়। তবুও নিজেকে স্বাভাবিক রেখে এক টানে কোলে তুলে নেয় আয়াতকে। আয়াতকে কোলে নিয়ে সোজাওয়াশ রুমে ঢুকে পড়ে। ছটফট শুরু করে দেয় আয়াত। ইলাফ কোন কিছু তোয়াক্কা না করে আয়াতকে নিয়ে দাঁড় করাই শাওয়ারের নিচে। এক হাতে পানি ছেড়ে দেয়। আয়াত সরে যেতে নিলে ইলাফ শক্ত হাতে আবদ্ধ করে নেয় আয়াতকে। ছাড়ুন ইলা। আয়াতের ওষ্ঠাধর দখল করে নেয় ইলাফ, আর কোন বাক্য ব্যয় করতে দেয় না তাকে। ছোটার জন্য পাগলের মতো ছটফট করতে থাকে আয়াত, জোরে জোরে ধাক্কা দিতে থাকে ইলাফের প্রশস্ত বুকে। কিন্তু ইলাফ সে তো নাছোড়বান্দা, সে তার কাজে ব্যস্ত। এক পর্যায়ে আয়াত ইলাফের বুকে হাতে নিজের নখ দ্বারা খামচে দিতে থাকে। মৃদু ব্যথায় কম্পিত হয় ইলাফের শরীর। সে আরো প্রগাঢ়ভাবে আঁকড়ে ধরে আয়াতকে। এক সময় আয়াতের ছটফটানি কমে যায়। নিস্তেজ হয়ে পড়ে সে। ধীরে ধীরে আয়াতকে ছেড়ে দেয় ইলাফ। কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে দুজনে। ডুকরে কেঁদে উঠে আয়াত, কেন করলেন এমন ইলাফ? ইলাফ ফিসফিস করে বলে ওঠে, তোমার জন্য আয়াত জান। হিচকি তুলে কাঁদতে থাকে আয়াত। কিছু বলছে আয়াত, কিন্তু অবাক হলো যখন নিজের কণ্ঠ নিজেই শুনতে পেল না। কেউ যেন গলা টিপে কণ্ঠ রোধ করে রেখেছে তার। চিৎকার করে বলতে চাইল আরো অনেক কিছু। আশ্চর্য, সে অনেক কিছুই বলছে কিন্তু আওয়াজ বের হচ্ছে না কেন? আয়াতের শরীর অজানা কারণে কেমন অবশ হয়ে আসছে। আয়াত মাথা তুলে চাইল ইলাফের পানে। ধরে আসা গলায় ভেঙ্গে ভেঙ্গে বলল, সবাই আপনাকে ঘৃণা করবে ইলাফ। ইলাফ শান্ত চাহনি নিক্ষেপ করল আয়াতের পানে। নিজের কণ্ঠ খাদে নামিয়ে কিছুটা ক্ষীণ স্বরে বলল, যদি তুমি আমায় ভালোবাসো তবে গোটা শহরের ঘৃণা আমার কাছে তুচ্ছ আয়াত জান। আয়াত চোখ বন্ধ করে নিল। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ বেয়ে। এগুলো শাওয়ারের পানি তাই না। নিজেকে বুঝ দিল। কিন্তু সে জানে এগুলা যে বাড়িধারা নয়, বরং অশ্রুধারা। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ইলাফ। আয়াতকে এগিয়ে দিল তার প্রয়োজনীয় জিনিসপত্র। দুর্বল শরীরে গুটি গুটি পায়ে ফ্রেশ হয়ে আয়ত বেরিয়ে এলো। কিছু খাওনি নিশ্চয়ই আয়াত জান? ইলাফের প্রশ্নে নিশ্চুপ রইল আয়াত। ইলাফের প্রতি তার এই মুহূর্তে কোন ঘৃণা কাজ করছে না কেন? ইলাফ এত বড় অন্যায় করেছে, পাপ করেছে, তাও আয়াতের তার প্রতি কোন ঘৃণা, ক্রোধ কিছুই কাজ করছে না। শুধুমাত্র অভিমান হচ্ছে, প্রচণ্ড তীব্র অভিমান। এই অভিমানের দেয়াল আদৌ কখনো ভাঙবে কিনা কে জানে। ইলাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার প্রেয়সীর পানে। এরপর এগিয়ে গিয়ে আয়াতের গাল দুটো নিজের হাতের মধ্যে নিল। চোখ রাখল আয়াতের চোখে।
সব বলবো আয়াত জান, তোমার সব প্রশ্নের উত্তর দিব, এখন চলো আগে কিছু খেয়ে নিবে। আয়াতের গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ইলাফ বৃদ্ধাঙ্গুলির সাহায্যে আয়াতের চোখের পানি মুছে দিয়ে কপালে গাঢ় চুম্বন করল। বুকের ভিতর শক্ত করে চেপে ধরল আয়াতের মাথা। এভাবে কেঁদো না আয়াত জান প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না আয়াত জান। এরপর আয়াতকে ছেড়ে দিয়ে আয়াতের হাত ধরে টেনে রুমের বাহিরে নিয়ে গেল। আয়াতকে টেবিলে বসিয়ে দিয়ে ইলাফ চলে যায় রান্নাঘরে। ঝটপট খাবার তৈরি করে নিল। আয়াত দুহাত টেবিলের উপর রেখে মাথা এলিয়ে দেয় হাতের উপর। খাবার এনে টেবিলে রাখে ইলাফ। আয়াতকে এভাবে বসে থাকতে দেখে আয়াতের কাছে এগিয়ে যায়। মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। থুতনিতে ভর দিয়ে তাকায় আয়াত। খেয়ে নাও আয়াত জান। আয়াতের পাশে বসতে বসতে বলে ইলাফ। খাবো না আমি, ধরা গলায় বলে আয়াত। ইলাফ রক্ত নিঃশ্বাস ছেড়ে খাবার তুলে নেয় হাতে। আয়াতের মুখের সামনে ধরতেই আয়াত তেতে ওঠে। বললাম তো খাবো না। ইলাফ শান্ত অথচ কঠোর গলায় আদেশের স্বরে বলল। খাও আয়াত জান। আয়াতের মনে কেমন যেন একটা ভীতি অনুভূত হলো। সে আর কোন রূপ বাক্য ব্যয় না করে খাবার তুলে নিল মুখে। আয়াতকে খাইয়ে দিতে দিতে ইলাফও খেয়ে নিল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তেমন কিছুই নজরে আসছে না। আকাশে অর্ধচাঁদ হালকা মৃদু আলো ছড়িয়ে দিচ্ছে ধরিত্রী জুড়ে। বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে আয়াত। বাতাসে উড়ছে তার খোলা চুল, যা লেপ্টে যাচ্ছে তার চোখে মুখে। কিন্তু সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই তার। সে শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছে বাহিরে। আয়াতের কিছুই ভালো লাগছে না। অন্তরে ধরিত্রী গুড়িয়ে যাওয়ার মতো যন্ত্রণা অনুভূত হচ্ছে তার। ইলাফ মৃদু পদধ্বনি তুলে প্রবেশ করল বারান্দায়। ইলাফের উপস্থিতিতে টের পেয়েও আয়াত ফিরেও তাকালো না। চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইল একই ভঙ্গিতে। ইলাফ নিঃশব্দে এসে দাঁড়ালো আয়াতের পাশে। আয়াত একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইলাফের দিকে না তাকিয়েই বলে উঠল। এরপরের প্ল্যান কি আমাকে মেরে ফেলা? ইলাফ এগুলো নীরব পদক্ষেপে পৌঁছালো আয়াতের পেছনে। দুবাহু বাড়িয়ে জড়িয়ে ধরল তাকে পিছন থেকে। তারপর আয়াতের কেশরাশিতে নাক ডুবিয়ে দীর্ঘ প্রশ্বাস নিয়ে বিড়বিড় করে বলল। যার মধ্যে আমার প্রাণ নিহিত তার প্রাণ আমি কিভাবে নিব আয়াত জান? বরং তোমার প্রাণ রক্ষায় আমি পুরো পৃথিবীর প্রাণ নিয়ে নিতে পারি। এই ধরিত্রীর বুকে যতজন তোমার পানে দৃষ্টিপাত করবে সবাইকে ভেঙ্গে গুড়িয়ে দিতে পারি। তুমি শুধু আমার আয়াত জান, আর কোন মানবের এতটা স্পর্ধা নেই যে তোমার দিকে তাকাবে? আয়াত কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। নীরবতা ভেঙে ইলাফ বলল। চলো আয়াত জান, ঘুমাবো। আমার ঘুম আসছে না, আপনি যেতে পারেন। আর ছাড়ুন আমাকে, যখন তখন এভাবে জড়িয়ে ধরবেন না, বলেই ইলাফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আয়াত। ইলাফ কিছু না বলে রেলিংয়ে হেলান দিয়ে আয়াতের দিকে তাকিয়ে দাঁড়ায়। আয়াত জান, তোমার কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো, আমি সবকিছু এক্সপ্লেইন করতে রাজি আছি। আয়াত শূন্য দৃষ্টিতে তাকালো ইলাফের দিকে। ওই ছেলেটাকে কেন মারলেন আপনি? ইলাফ দীর্ঘশ্বাস নিয়ে বলল। ও তোমাকে কিডন্যাপ করতে চেয়েছিল আয়াত জান। আয়াত চমকালো, এরপর আবার বলে উঠে। মানে আমাকে কেন কিডন্যাপ করবে? আমাকে কিডন্যাপ করে তার কি লাভ? হ্যাঁ আয়াত জান, এটাই সত্যি। আয়াত একটা কৌতুক হাসল। এদিক ওদিক তাকিয়ে মাথা দুলিয়ে আবার বলল। আপনি যে সত্য বলছেন তা কিভাবে বিশ্বাস করব আমি? ইলাফ কিছু না বলে আয়াতের সামনে নিজের মোবাইলটা ধরল। আয়াত আর চোখে তাকালো সেদিকে। নিতিনকে দেখতে পেয়েই মোবাইলটা চিলের মতো থাবা দিয়ে নিয়ে নিল ইলাফের হাত থেকে। পূর্ণদৃষ্টি মেলে চোখ রাখল স্ক্রিনের উপর। মনোযোগ দিয়ে শুনতে লাগলো নিতিনের বলা সবগুলো কথা। রেপ শব্দটা কর্ণকুহরে পৌঁছাতেই যেন আয়াতের দুনিয়া ওলট পালট হয়ে গেল। হাত কেঁপে ফোনটা পড়ে যেতে নিলে ইলাফ ধরে পেলে। আয়াতের শরীর অবশ হয়ে আসছে। দুপা পিছিয়ে যায় সে। চোখ দিয়ে টপটপ করে পড়তে শুরু করে অশ্রুকণা। সবাই কেন তার সাথে এমন বেইমানি করে? তার নিজের মানুষরাই তার ক্ষতি চায়। আয়াত আর নিজেকে সামলে রাখতে পারল না, ধপ করে পড়ে গেল সে ইলাফের বুকে। ইলাফ সযত্নে আগলে নিল আয়াতকে। সে জানতো আয়াতের এমন প্রতিক্রিয়া, যদিও ভিডিওটা দেখে ইলাফের রাগে মাথা ধপ ধপ করে জ্বলে উঠছিল, কিন্তু এখন রাগ করার সময় নয়, আয়াতকে সামলানো দরকার এখন তার। ইলাফ আলগোছে কোলে তুলে নিল আয়াতকে, খাটে শুয়ে দিয়ে নিজেও আয়াতকে জড়িয়ে শুয়ে পড়ল। আয়াত ইলাফের বুকে ডুকরে কেঁদে উঠল। ইলাফ আলতো হাতে আয়াতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। কেন ইলাফ, আমি কেন? সবাই কেন আমার সাথে এমন করে বলুন না।
সবাই কেন আমার বিশ্বাস নিয়ে খেলে? আমার বিশ্বাস ভালোবাসা কি এতটাই ঠুনকো যে যেভাবে পারে ভেঙ্গে দিয়ে চলে যায়? ইলাফ কিছুই বলল না। গাঢ় চুম্বন করল আয়াতের কপালে। শক্ত করে জড়িয়ে ধরল তাকে। আয়াতও গুটিসুটি মেরে পড়ে রইল। এরপর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। ঘুম নেই ইলাফের চোখে। সে আয়াতের মাথায় হাত বুলাতে বুলাতে কিছু একটা ভাবতে থাকলো। নিশ্চয়ই তার পরের প্ল্যান কি সেটাই কষতে থাকলো মনে মনে। এরপর বিড়বিড় করে বলল, আমার আয়াত যান। কেটে গেল আরো 10 দিন। আয়াত সারাদিন কেমন যেন মন মরা হয়ে থাকে। ইলাফের সাথেও তেমন কথা বলে না। দিনে দিনে ইলাফেরও কেমন যেন মাথাটা গরম হয়ে যায় হঠাৎই। আয়াতের উপর তার অধিকারবোধ আরো চওড়া হয়ে উঠছে। আয়াত শান্তিতে নিঃশ্বাস নিলেও যেন তাকে বলে নিতে হবে। আয়াত কিছুই বলে না। একে তো সে ভীষণ কষ্ট পেয়েছে নিতিনের কার্যকলাপ শুনে, ভঙ্গুর হয়েছে তার অন্তর, ক্ষতবিক্ষত হয়েছে তার হৃদযন্ত্র। ইলাফের প্রতিও অভিমান ধীরে ধীরে প্রখর হচ্ছে তার। কিন্তু ইলাফ যেন তার অভিমানের কোন তোয়াক্কাই করে না। নিজের অধিকার ফলাতে সে ব্যস্ত হয়ে থাকে। এই তো 2 দিন আগের কথা। আয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখছিল আর ভাবছিল তার অন্তর কি এতটাই সাদা যে কোনো দাগ জখম যাই লাগুক না কেন আর উঠতে চায় না। আয়াতের ভাবনার মাঝে তখনই ইলাফ এসে তাকে হেঁচকা টানে সরিয়ে ফেলে আয়নার সামনে থেকে। আয়াত জিজ্ঞেসু দৃষ্টিতে তাকায় ইলাফের দিকে। ইলাফ করা গলায় রাগী ভাব নিয়ে বলে উঠে, এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকো কেন আয়াত যান? আয়াত বিরক্তি নিয়ে বলে ওঠে, তো কি হয়েছে? ইলাফ কিছুটা জোর গলায় বলে ওঠে, না তুমি আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারবে না। তোমাকে আয়না দেখবে এটাও কবুল না আমার। তোমাকে শুধু আমি দেখব আর আমার খোদা দেখবে ব্যাস। আয়নাও দেখতে পারবে না তোমাকে। ইলাফের অদ্ভুত কথার বিপরীতে আয়াতের বলার মতো কিছুই ছিল না। সে তখন বিরক্তি নিয়ে ইলাফকে পাশ কাটিয়ে চলে গিয়েছিল। আয়াত যে অভিমান করছে ইলাফ যেন তা বুঝতেই চায় না। অথচ কয়েকদিন আগেও সে একটু জোরে নিঃশ্বাস নিলেও যেন ইলাফ বুঝে যেত তার কি হয়েছে। আয়াত জান খেতে এসো। ইলাফের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করে উঠে পড়ে আয়াত। ইলাফের কথার পাঁচে কথা বলতে ইচ্ছে হয় না তার, তাই নিঃশব্দে ইলাফের সকল আদেশ মেনে নেয়। এখন রাত 12টা ছুঁই ছুঁই। দেয়ালে ঝলানো ঘড়ি তাই নির্দেশ করছে। আয়াত সোফায় মাথায় এলিয়ে চোখ বন্ধ করে বসে আছে। হঠাৎই ইলাফ তড়িৎ গতিতে এসে আয়াতকে কোলে তুলে নেয়। চমকে তাকায় আয়াত। কি করছেন কি ইলাফ? ইলাফ কিছু না বলে আয়াতকে নিয়ে সোজা ছাদে চলে যায়। ছাদে উঠে অবাক হয়ে যায় আয়াত। অধর জুড়ে ফুটে ওঠে অদ্ভুত অমায়িক এক হাসি। কখন করলেন এসব ইলাফ? অবাক হয়ে জিজ্ঞেস করে আয়াত। তোমার পছন্দ হয়েছে আয়াত যান। আয়াত খুশি হয়ে এগিয়ে যায় সামনে। ছাদের মাঝ বরাবর ছোট একটা টেবিল। তার ওপর একটি মাঝারি সাইজের রেড ভেলভেট কেক রাখা। কেকের উপর সুন্দর করে লেখা, হ্যাপি টু মান্থ এভনিভার্সারি সুইট হার্ট। টেবিলের চারপাশে গোলাপের পাপড়ি ছিটানো সাথে হরেক রকমের মোমবাতি ঝালানো। টেবিলের নিচে চারপাশে বিস্তৃত কতগুলো লাল রঙের বেলুন। পুরো ছাদ জুড়ে আর্টিফিশিয়াল হ্যারিকেন ল্যাম্প জ্বলানো। সেগুলোর মৃদু আলোয় পুরো ছাদ যেন এক টুকরো পূর্ণিমা। আকাশেও আজ থালার মতো চাঁদ উঠেছে। আয়াত ঘুরে ঘুরে দেখতে থাকে সেগুলো। ইলাফ হঠাৎ একটা বড় লাল গোলাপের বুকে এগিয়ে দেয় আয়াতের দিকে। আয়াত হেসে ইলাফের হাত থেকে ফুলের বুকেটা নেয়। এরপর দুজনে মিলে কেক কাটে। ইলাফ আয়াতকে আগে খাইয়ে দেয়। আয়াত ইলাফকে খাওয়াতে নিলে ইলাফ আয়াতের হাত থেকে কেক নিয়ে আয়াতের গালে লাগিয়ে দেয়। এরপর আয়াতের গাল থেকেই কেকটুকু খেয়ে নেয়। লজ্জায় লাল হয়ে যায় আয়াত। ইলাফ এগিয়ে এসে আয়াতের কোমর জড়িয়ে ধরে। আয়াত অভিমান মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আপনি আমাকে খালি কষ্ট দেন ইলাফ। আমি এখন অভিমান করেছি আপনার উপর। বলেই মাথাটা নুইয়ে নেয় আয়াত। ইলাফ এক হাতে আয়াতের চিবুক ধরে মুখটা উপরে তলে। চোখে চোখ রেখে বলেন মহারানী আপনার অভিমান ভাঙ্গাতে কি করতে হবে আমার? আয়াত দুহাত বাড়িয়ে ইলাফের গলা জড়িয়ে নেয়। চোখে চোখ রেখে বলে ওঠে, আপনি তো একদিন আমাকে বলেছিলেন অভিমান করলে চুমু খেতে হয়। এখন আমিও বলছি অভিমান করলে চুমু খেতে হয়। ঠিক নাক বরাবর ঠোঁট দিয়ে আলতো করে। যখন তখন হুটহাট জড়িয়ে ধরতে হয়, গাল চেপে ধরে দুঠোঁটে পাগলের মতো চুমু খেতে হয়। আদর ছাড়া মানুষের অভিমান ভাঙ্গবে কি করে বলুন? অভিমান করলে দূরে থাকতে নেই, কাছাকাছি থাকতে হয়, একদম শরীরের সাথে, মনের সাথে মিশে। দূরে থাকলে অভিমান কমে না, বাড়ে।
বুঝেছেন। ইলাফ নেশালো চোখে তাকিয়ে আছে তার আয়াত জানের দিকে। আয়াত আবার বলে, অভিমান করলে তাই করতে হয়, যা করলে মন ভালো হয়ে যায়। নিজেকে অসহায় লাগে না, নিঃস্ব লাগে না। এভাবে অভিমানের দূরত্ব বাড়াতে নেই বুঝলেন। যে অভিমানে মানুষ আরো প্রেম চায়, ভালোবাসা চায়, চায় আরো বেশি আদর, সেই অভিমান উপেক্ষা করতে নেই। অভিমানকে গ্রহণ করতে শিখুন প্রিয়। মূল্য দিতে শিখুন। অভিমানের ভাষা বুঝতে পারলেই তো আপনি কেবল আমার। অভিমান তো প্রেমেরই আরেক রূপ, আরেক অংশ। অভিমান না বুঝলে ভালোবাসা হয় কি করে? বলুন, অভিমানের পরে একটু ভালোবাসা আর আদর খুব প্রয়োজন, কিন্তু আপনি আমাকে একটুও ভালোবাসেন না, বলেই আয়াত মাথা নুইয়ে নেয়। ইলাফ দুহাতে আয়াতের গাল ধরে আয়াতের ওষ্ঠাধর নিজের আয়ত্তে নিয়ে নেয়, তার আয়াতজান বলছে কিনা সে নাকি তাকে ভালোবাসে না। আজকে বুঝিয়ে দিবে তার ভালোবাসা কত প্রকার। আয়াত সযত্নে আঁকড়ে ধরে তার একান্ত নিজের মানুষটাকে। হোক সে খুনি, হোক সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম লোক, তাও সে তার একান্ত নিজের, তার ভালোবাসা। চলবে। গল্প, একটা নীল জ্যোৎস্না রাতে। চতুর্থ পর্ব। লেখনীতে ইনা আরোজ।